ছিল আমার স্বপ্ন ছাড়িনি আর তিনি অধ্যক্ষ হিসেবে নিযুক্ত আছেন এবং একজন কবি লেখক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিদুষ শান্তি বড়ুয়াকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে বিচারকের আসলে আসন গ্রহণ করেছেন একজন বিতর্ক প্রেমী মানুষ, যিনি সবসময় বিতর্ককে ভালোবেসে যিনি সবসময় বিতর্কের অনুষ্ঠানগুলিতে যোগদান করে থাকেন। চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সম্মানীয় অধ্যাপক আমাদের আলমগীর হোসেন বাহার স্যার উপস্থিত আছেন। বিচারক হিসেবে উপস্থিত আছেন চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মানীয় অধ্যাপক জনাব সাইদুল জামান স্যার উপস্থিত আছেন বিচারক হিসেবে। আমি মডারেটর হিসেবে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি চাঁদপুর নববিদ্যুৎ ফাউন্ডেশন চাঁদপুর সদর উপজেলা শাখার সম্মানীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সালেকে মডারেটর আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আবু সালেক একটু দ্রুত আসেন, একটু আসেন, আপনি আসেন মডারেটর আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আবু সালেক। আমরা এখনই শুরু করছি আমাদের আজকে এই জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব 2021 চাঁদপুর জেলা পর্যায়ের ফাইনাল রাউন্ড। মাতৃবীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিপক্ষ এবং আলামিন একাডেমি স্কুলের কলেজ পক্ষধর প্রস্তাবিত বিষয় কুসংস্কার দূরীকরণের বিজ্ঞান সামাজিক আন্দোলন জরুরি এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে আমি মোহাম্মদ আবু সালেককে এই পর্বটি শুরু করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আবু সালেক সাধারণ সম্পাদক চাঁদপুর খণ্ড বিতর্ক ফাউন্ডেশন সিপিডিএফ চাঁদপুর সদর উপজেলা শাখা। ধন্যবাদ শ্রী রাজন চৌধুরী, সাধারণ সম্পাদক সিপিডিএফ সেন্ট্রাল শাখা কেন্দ্রীয় শাখা। এই পর্যায়ে আমরা সমকাল বিএফএফ সমকাল জাতীয় স্কুল বিতর্ক উৎসব 2021 জেলা পর্যায়ের সর্বশেষ পর্ব অর্থাৎ ফাইনাল পর্বে চলে এসেছি। ফাইনাল পর্বের প্রস্তাবিত বিষয় কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি। পক্ষদল আলামিন একাডেমি স্কুলের কলেজ এবং বিপক্ষদল মাতৃবীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ইতিমধ্যে পক্ষদল এবং বিপক্ষদলের বিদ্যার্থীরা তাদের স্ব অবস্থানে আসন গ্রহণ করেছে। পরিচয় দিচ্ছি পক্ষদল আলামিন একাডেমি স্কুলের কলেজের তিন বিদ্যার্থীকে। প্রথমে পরিচিত হবে প্রথম বক্তা ফাহমিদা আক্তার নিমু, দ্বিতীয় বক্তা ফারহান আদিবা এবং তাদের দলপ্রধান নুরুন্নাহার ফাহমিদা। বিপক্ষদল মাতৃবীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা ফাবিহা রুবায়া, দ্বিতীয় বক্তা তাসমিয়া সুলতানা এবং তাদের দলপ্রধান জুবায়েদা জোয়া। বিতর্কের নিয়ম ইতিমধ্যে যেভাবে বিতর্কগুলি অনুষ্ঠিত হয়েছে সেভাবেই হবে। মূল পর্বে 3 মিনিট করে সময় পাবে এবং যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট করে সময় পাবে। মূল পর্বে 2 মিনিটের সতর্ক সংকেত, পুরো 3 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। যুক্তি খণ্ডন পর্বে 13 মিনিটের সতর্ক সংকেত এবং পুরো 2 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। প্রস্তাবিত বিষয় পক্ষদল আলামিন একাডেমি স্কুলের কলেজের প্রথম বক্তা ফাহমিদা আক্তার নিপুকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। নিপু ফাহমিদা আক্তার নিপু। আসসালামু আলাইকুম। সম্মানিত বিজ্ঞানী, এই ধরনের সামনে রেখে বিএফএফ সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা 2021 আজকের এই 62টি অপরাহ্নে আয়োজিত মহতী সভায় উপস্থিত সম্মানীয় মডারেটর, মাননীয় বিচারক মণ্ডলী, সুপ্রিয় প্রতিপক্ষ এবং উপস্থিত সুধী সকলকে জানাচ্ছি ফাগুন শুভেচ্ছা। যতক্ষণ এই বিতর্কে আজকে নির্ধারিত বিষয় হচ্ছে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি। সম্মতকরণে আমি আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। সম্মানীয় মডারেটর, প্রথমে বিষয়টিকে সংজ্ঞায়িত করছি। আজকের বিষয়টিকে সংজ্ঞায়িত করলে প্রথমে আমাদেরকে ধারণা থাকা প্রয়োজন যে কুসংস্কার বলতে এখানে কি বোঝানো হয়েছে এবং বিজ্ঞান
কিভাবে কুসংস্কার তৈরি করে সামাজিক আন্দোলনের চেয়ে বেশি জরুরি মনে করতে পারি? প্রশ্ন রয়ে গেল কর্তৃপক্ষ, আশা করছি উত্তর দিয়ে যাবেন। লক্ষ্য করুন, আজকের এই করোনাকালীন সময়ে আমরা কিভাবে করোনা থেকে মুক্ত পাবো সেই তথ্যগুলো আমরা বিজ্ঞান থেকে পেয়েছি ঠিকই, কিন্তু সেই তথ্যগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে কিন্তু সামাজিক আন্দোলন। লক্ষ্য করুন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট মার্টিন লুথার কিং বলেছেন, "A social revolution can change both people and institution." আমরা এই সামাজিক আন্দোলন ও বিজ্ঞানকে আমরা চায়ের সাথে তুলনা করতে পারি। চা পাতা হচ্ছে এখানে বিজ্ঞান আর পানি হচ্ছে সামাজিক আন্দোলন। আমরা কিন্তু কোনটিকে অপ্রয়োজনীয় বলছি না। এখানে চা পাতা যেমন প্রয়োজন, পানিও তেমন প্রয়োজন। তবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনটার পরিমাণ বেশি, কোনটার পরিমাণ কম। আমরা যদি চা পাতা কম পরিমাণ পানি দিই তাহলে সেই চাটি কিন্তু বেশি ভালো হবে না। তাই আমাদেরকে অবশ্যই ওটার পরিমাণটা দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা বলছি না বিজ্ঞান বিজ্ঞান জরুরি নয়, আমরা বলছি বিজ্ঞান জরুরি কিন্তু সামাজিক আন্দোলন বেশি জরুরি। লক্ষ্য করুন, সত্য কথা বলেছিলেন যে ৭৫ বিশ্বের জনগণ বিজ্ঞানের প্রথম হত্যা করেছিল। এর পিছনে কারণ কি ছিল? কারণ প্রতিপক্ষ। এর পিছনে কারণ ছিল তারা সামাজিকভাবে উন্নত হয়নি। আশা করছি বোঝাতে পেরেছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফাহমিদা আক্তার নিমুকে। এরপর যে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষদার মাধ্যমিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান বক্তা ফাবিহা রুবাইয়াকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ফাবিহা রুবাইয়া। বিকল্প মানের হচ্ছে বিজ্ঞানের মুক্তি স্লোগানে প্রাণের ধারণ করে বিএসএফ কর্তৃক আয়োজিত সমকাল জাতীয় বিজ্ঞান দিবস উৎসব 2021 উপস্থিত মাননীয় মডারেটর বিগত ইজারক মণ্ডল, আমার পক্ষ বন্ধুগণ এবং আমাকে যারা দেখতে শুনছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যেহেতু চলছে এবং চলমান প্রকল্পের প্রস্তাবিত বিষয় হচ্ছে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের যে সামাজিক আন্দোলন জরুরি। অত্যন্ত যুক্তিসঙ্গত এবং বাস্তবিক কারণে আমি এবং আমার দল প্রস্তাবিত বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। আজকের বিষয়টিকে বিশ্লেষণ করলে যেটা বিশ্ব সম্মানের দাবি রাখে তা হলো কুসংস্কার দূরীকরণ, বিজ্ঞান এবং সামাজিক আন্দোলন। কুসংস্কার হলো অযৌক্তিক যে কোনো বিশ্বাস বা অভ্যাস। কুসংস্কার বলতে ধর্মীয় বিশ্বাস বা অযৌক্তিকতা থেকে উদ্ভূত কর্মকাণ্ডকে বোঝায় যার কোনো যথোপযুক্ত ভিত্তি নেই। কুসংস্কার দূরীকরণ বলতে আমরা বুঝি মানুষের মধ্যে থেকে বিজ্ঞান বহির্ভূত ধারণাগুলোকে দূর করা। ভৌত বিশ্বের যা কিছু পরিবর্তনযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, যা সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক গবেষণা রয়েছে, সেই গবেষণার মধ্যে ব্যাখ্যানের নামই হল বিজ্ঞান। সামাজিক আন্দোলন বলতে এক ধরনের দলগত কার্যকে বোঝায়। সমাজের ব্যক্তিবর্গ ও সংগঠন কর্তৃক কোনো বিশেষ সমস্যা দূরীকরণে পরিচালিত কার্যক্রমকে সামাজিক আন্দোলন বলে। প্রতিপক্ষ আপনি যে সামাজিক কিসের ভিত্তিতে করবেন? এই সামাজিক আন্দোলনের মাধ্যমে আপনি মানুষকে কুসংস্কার থেকে দূর করতে পারবেন এবং আপনি বিজ্ঞান মনস্ক হওয়ার পরে কিন্তু আপনি সামাজিক আন্দোলন করে কুসংস্কার থেকে দূর করতে পারবেন। অথবা বৈজ্ঞানিকতা ডেটা ছাড়া আপনি কখনোই সামাজিক আন্দোলনকে অগ্রসর করতে পারবেন না। আমাদের সমাজে আমরা দেখতে পাই একজন মানুষ অসুস্থ হলে তার রোগ নিরাময়ের জন্য মানুষ দরগায় দান মানত করে, ফকির মিসকিনদের খাওয়ায়। ধর্মান্তরের কারণে তারা ভাবে এসব পরিবর্তে ব্যক্তি সুস্থ হয়ে যাবে, কিন্তু আদতে সেটা সম্ভব নয়। একজন রোগীকে বাঁচাতে হলে তাকে রোগমুক্ত করাতে হলে সঠিক চিকিৎসার প্রয়োজন। একজন ক্যান্সারের রোগীকে যদি আমরা উপযুক্ত চিকিৎসা না দিয়ে রোগীকে খাইয়ে বলি যে রোগী ঠিক হয়ে যাবে, তখন এই রোগী আসলেই ক্যান্সার মুক্ত হয়ে যাবে না? পরিপক্ষ এই ক্ষেত্রে মানুষের মধ্যে ধর্মান্ততা কাজ করবে। এই ক্ষেত্রে আমরা তাকে চিকিৎসকের কাছে দিলে কিছুতেই রোগ মুক্ত হতে পারবে না। অর্থাৎ প্রতিপক্ষ সমাজকে যদি আমরা একটি নদীর সাথে তুলনা করি, বিজ্ঞান সেটা হচ্ছে নৌকা। নদীটিকে সুন্দর করে ভ্রমণের জন্য আমাদের প্রয়োজন একটি নৌকা। আপনি নৌকা চালাতে যতটা দক্ষই হন না কেন, যদি সে নদীর মধ্যে বিশাল জোয়ার আসে আর সে জোয়ারে আপনার নৌকা উল্টে যায়, তবে কি আপনার কিছু করার থাকবে? অবশ্যই না। অর্থাৎ আমাদের সমাজের মধ্যেও যদি আমরা সমাজের মানুষের সভ্য করতে চাই, কুসংস্কার থেকে দূর করতে চাই, তখনই আমাদের দেখতে হবে কোনটি বেশি গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের মাধ্যমে আমরা তাদের মধ্যে নিত্য নতুন চিন্তাধারার প্রকাশ ঘটাতে পারবো। একটা সময় ছিল যখন মানুষ মনে করত 13 বছর বয়সের মধ্যে যদি একটি মেয়েকে বিয়ে দেওয়া হয় তবে মেয়েটি স্বামী সংসারে গিয়ে সুখী হবে, সংসার কারণ সফল হবে। এই বয়সটি পেরিয়ে গেলে সমাজে সেই মেয়ে এবং মেয়ের পরিবারকে অবয়া অলৌকিক করে ছিছি করা হতো। সমাজের এখন ঘৃণিত কুসংস্কারটি যখন জেগে বসেছিল, সেই কুসংস্কার থেকে কিছুতেই সমাজকে দূর করা যাচ্ছিল না, তখন বিজ্ঞানী আমাদের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। বিজ্ঞান যখন যথেষ্ট তথ্য উন্নত দিয়ে প্রমাণ করে দেখতে ধন্যবাদ পক্ষদলের প্রথম বক্তা ফাবিহা রুবাইয়া। এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষদলের দ্বিতীয় বক্তা ফারাহ আদিবাদী তার মূল পর্বের বক্তব্য উপস্থাপনের জন্য। বিপক্ষে দলের বক্তব্য শুনলাম, কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারলাম না তারা ঠিক কোন বিষয়ে
পক্ষে অবস্থান করছি। মাননীয় মনিটর লক্ষ্য করুন, 2017 সালে আগস্ট মাসে ইন্টারনেট শুরু থেকে পাওয়া যায় বিশ্বব্যাপী ইউটিউব ব্যবহারকারী মানুষের সংখ্যা 150 কোটি, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 120 কোটি, উইচ্যাট ব্যবহারকারীর সংখ্যা 93 কোটি 80 লাখ। মাননীয় মনিটর, এখনকার যুগে অর্থাৎ 21 শতাব্দীতে দাঁড়িয়ে এক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক একটি সামাজিক আন্দোলনের ভিত্তি হিসেবে দাঁড়িয়েছে। মাননীয় মডারেটর, আমাদের যদি পেছনের দিকে বাঙালির ইতিহাসের দিকে তাকাই, তাহলে প্রথমে যে কুসংস্কার আমাদের অতপ্রতভাবে বেঁধে রেখেছিল তা হচ্ছে সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় কর্তৃক সৃষ্ট যদি সামাজিক আন্দোলন না পরিণত হতো, তাহলে কিন্তু আজকে আমাদের দেশে সতীদাহ প্রথা এখনো দেখা যেত। প্রতিপক্ষ বন্ধুরা এক্ষেত্রে কোন ধরনের বৈজ্ঞানিক ভিত্তি কাজ করছে বলে যাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচার করার জন্য তার পুত্রের সাথে একজন বিধবাকে বিয়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে কোন ধরনের বৈজ্ঞানিক বিষয় কাজ করেছিল তা আমাকে জানিয়ে যাবে। মাননীয় মডারেটর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি এগিয়েছে ভারত, কিন্তু সেই ভারতের ইউনিসেফ প্রজেক্ট 2018 সালে জরিপে বাল্যবিবাহ বিশ্বের তৃতীয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুসংস্কারের অধিকতর কাজ করছে, আর অপরদিকে বাংলাদেশ সামাজিক আন্দোলনকে কাজে লাগিয়ে সেই বাল্যবিবাহ রোধের হাত 52% কমিয়ে দিয়েছে। প্রতিপক্ষ বন্ধুগণ, আমাদের দেশে কয়েক বছর আগে নারী শিক্ষার মাত্রা কত ছিল? সেখানে বেগম রোকেয়াকে যখন 15 জন শিক্ষার্থীকে আনার জন্য বাড়ি বাড়ি যাওয়া প্রয়োজন হয়েছিল, সেখানে তারই শিক্ষণী এবং সুফিয়া কামালের প্রচেষ্টার কারণে আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে একজন নারী হিসেবে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারছি। বিপক্ষ দলের বন্ধুগণ, আপনাদের জানাচ্ছি, পদ্মা সেতু নিয়ে মানুষের মাথার প্রয়োজন এর একটি কুসংস্কার মাঝখানে দিয়ে এসেছিল। আমাদের সামাজিক আন্দোলনে কিন্তু তা রোধ করেছে। অর্থাৎ এখানে বলা যাচ্ছে যে আমাদের সাথে তাদের বিপক্ষ দল বলুন, কুসংস্কার বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন বেশি জরুরি। ধন্যবাদ। এরপর যে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল মাতৃবীর সরকারি কারিগরি বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা তাসফিয়া সুলতানাকে তার 3 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। তাসফিয়া সুলতান। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন, আমাদেরকে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটা যদি আমরা আবিষ্কার করে আমাদের মধ্যে হবে, এটা আমাদেরকে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন প্রতিপক্ষ, আপনি যদি সেই বিজ্ঞানটা আবিষ্কার করতে নাই পারেন, তাহলে আপনি কি নিয়ে সামাজিক আন্দোলন করবেন? প্রতিপক্ষ সামাজিক আন্দোলনে সেটা আমাদেরকে সবচেয়ে যুক্তি লাগে। মাননীয় সভাপ্রধান, আমরা কাজী নজরুল ইসলামের ভাব ও কাজ প্রবন্ধনের কথা শুনেছি। সেখানে তিনি বলেছেন যে ভাব এবং কাজ দুটির সাথে সম্পর্ক করে আমাদেরকে কাজ করতে হবে, সেটা করতে হবে ভেবে। ঠিক সেভাবে প্রতিপক্ষ, আজকে যে আমরা সামাজিক আন্দোলন করবো, সেই সামাজিক আন্দোলনটাও হতে হবে আমাদেরকে বিজ্ঞানসম্মত। বিতর্ক বাণিজ্যকে বিজ্ঞানের মধ্যে ইনস্টিটিউটে প্রার্থনা করে আজকে বিতর্কে উপস্থিত মাননীয় সভাপ্রধান, মাননীয় মডারেটর, বিদ্যুৎ বিজ্ঞানের প্রতিপক্ষ ও যারা শুনছে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আপনার শুভেচ্ছা। বিতর্ক চলছে, চলমান বিতর্কের প্রস্তাবিত বিষয় হচ্ছে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি। বিপক্ষে বলছে মাননীয় সভাপ্রধান, আমরা যে সামাজিক আন্দোলন করবো, সেই সামাজিক আন্দোলন করতে হলে আমাদের যে মানুষগুলোকে লাগবে, সেই মানুষগুলোকে বিজ্ঞান সম্মত হতে হবে। এখন আমরা যে সামাজিক আন্দোলন করতে যাচ্ছি,
বিজ্ঞান সমতল। এই বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিয়েছেন। আর ঠিক তখনই আজকে আমরা আমাদের নারী শিক্ষার উন্নয়ন হয়েছে, ঠিক তখনই আজকে আমরা এই বিতর্কের মধ্যে দাঁড়িয়ে থাকতে পেরেছি। মাননীয় সভাপ্রধান, আমরা যে সামাজিক আন্দোলনের ভূমিকা নিয়ে সে আমরা বলছি না, কিন্তু সেই সামাজিক আন্দোলন করতে হলে আমাদেরকে বিজ্ঞানসম্মত হতে হবে। যে বিজ্ঞান হলে সর্বপ্রথম আমাদেরকে বিজ্ঞানী লাগবে। প্রথম আমরা দেখতে পাচ্ছি যে একটি মানুষ যখন সামনে কাঁদছে, বলছি যে শিক্ষার্থীদের কুসংস্কার দূরীকরণে বিজ্ঞান সামাজিক আন্দোলনের চেয়ে বিজ্ঞানী জরুরি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তাসফিয়া সুলতানা। বিতর্কের প্রস্তাবিত বিষয় দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি। এই পর্যায়ে আমরা শুনবো পক্ষ দল আগামী একাডেমিক স্কুলের প্রধানের বক্তব্য। আমন্ত্রণ জানাচ্ছি নুরুন্নাহার ফাহমিদাকে তার মূল পর্বের বক্তব্য উপস্থাপনের জন্য। নুরুন্নাহার ফাহমিদা। আসলে ডিম খেতে চেয়েছিলাম, সবাই বারণ করে। ডিম খেলে নাকি বিতর্কেও ডিম পাবো, আবার ডান হাত চোখ বলে টাকা আসবে ও বাম হাত চোখ লাফালে ধুবো, এরকম হাজার হাজার কুসংস্কার বর্তমানে সমাজের রঙে রঙে মিশে আছে। তাই কুসংস্কার দূর করে সমাজের প্রতিটি মানুষের আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আজ আমরা কুসংস্কারকে দূরীভূত করতে পারবো। আজকের বিতর্কের এই মহান মঞ্চে উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং যারা শুনছেন ও দেখছেন, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিতর্ক চলছে, চলমান বিতর্কের প্রস্তাবিত বিষয় হচ্ছে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি। আজ অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আজ আমরা পক্ষে অবস্থান করছি। আজ আমরা যে প্রেক্ষিতে বলছি তা হলো আজ আপনি বিজ্ঞান কাকে শেখাবেন? আজ আপনি বিজ্ঞান সমাজের মানুষকেই শেখাবেন। আজ কুসংস্কার কারা মানছে? সমাজের মানুষরাই মানছে। তাই যদি আপনার কুসংস্কার দূরীভূত করতে হয় তবে সামাজিক আন্দোলন অত্যন্ত জরুরি। আজ প্রতিপক্ষ বলেছিলেন চিকিৎসার কথা, আমি বিষয়টি সম্পর্কে বলতে চাই। অথবা কনককান্তি বড়ুয়ার মতে কুসংস্কার হলো একটি মাইন্ডসেট। আমরা আমাদের পরিবার থেকে যা শিখছি আমরা তাই শিখে শিক্ষিত হচ্ছি। বর্তমানে আধুনিক চিকিৎসা থাকা সত্ত্বেও আমরা হোমিওথেরাপি ও কবিরাজের উপর বিশ্বাস করছি। কেন? কারণ তা আমাদের সামাজিকভাবে সচেতন হতে পারছে না। তবে এক্ষেত্রে সামাজিক আন্দোলনে সর্বাধিক গুরুত্ব রাখে। প্রতিপক্ষ বলেন রোকেয়া শাখা হোসেনের কথা, আমিও তাই বলছি। আজ যদি রোকেয়া শাখা হোসেন আজ সমাজের মানুষকে না বোঝাতেন তবে কিভাবে এই কুসংস্কার দূরীভূত হতো? আজকে কুসংস্কার দূরীকরণের জন্য আজ আমাদের সমাজের মানুষকে এগিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ বলেছেন নৌকা নদীর কথা, নৌকাকে তুলনা করেছেন সামাজিক আন্দোলন ও নদী সেই বিজ্ঞান। প্রতিপক্ষ নদী ছাড়া কিন্তু নৌকাও আজ মূল্যহীন। প্রতিপক্ষ পরে বলেছিলেন কম্পিউটারের কথা, কম্পিউটারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল করোনা ভাইরাসের কুসংস্কার সম্পর্কে। প্রতিপক্ষ এখানে কিন্তু সামাজিক আন্দোলনে সবচেয়ে গুরুত্ব রেখেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে মানুষ জেনেছে। বর্তমানে গতকালকেও দেখেছিলাম ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছিল করোনা টিকা সম্পর্কে, ইটস নট আ ভ্যাকসিন, ইটস অনলি ওয়াটার। প্রতিপক্ষ এখানে কিন্তু মানুষ সামাজিক আন্দোলনটাই সবচেয়ে জরুরি। আর যদি সমাজের মানুষ বুঝতে পারে যে আজ আমাদের কুসংস্কার ক্ষতিকর, তবেই কিন্তু কুসংস্কার দূরীভূত হবে। কুসংস্কার সৃষ্টি হয়েছিল মানুষের দ্বারা, কুসংস্কারের বিনাশ হবে মানুষের দ্বারা। প্রতিপক্ষ আজকের বিতর্কের উদ্দেশ্য কি? আজ যদি আমরা বিজ্ঞান মনস্ক হয়ে যেতেন, আজ যদি কুসংস্কার দূর করতে পারতেন শুধু বিজ্ঞান দ্বারা, তবে আজকের বিতর্কের কোনো প্রয়োজন ছিল না। আজকের আজকে দল এখানে আসার প্রয়োজন কি? সবার মধ্যে বিজ্ঞান সম্পর্কে জানানোর জন্য সামাজিক আন্দোলন করে তোলা, কুসংস্কার দূর করার জন্য সামাজিক আন্দোলন করে তোলা। তবে এটি কিন্তু এক ধরনের সামাজিক আন্দোলন। প্রতিপক্ষ আজ আপনি যাকে শিখাবেন, আজ আপনি যদি বিজ্ঞান আবিষ্কার করেন, বিজ্ঞান আবিষ্কার করে যদি মানুষটা না জানতো তবে কিন্তু আজ আমাদের কুসংস্কার দূরীভূত হতো। সামাজিক আন্দোলন হবে একান্তই প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের আলোচনা নুরুন্নাহার ফাহমিদাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এরপর যে আমরা শুনবো বিপক্ষ দলের দল প্রধানের বক্তব্য। আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলপ্রধান জুবাইদা জোয়ারকে তার 3 মিনিটের বক্তব্য উপস্থাপনের জন্য। বিতর্ক মানেই যে বিজ্ঞানের মুক্তি। এই স্লোগানকে প্রাণে ধারণ করে বিএফএফ সমকাল মঞ্চে আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব 2021-এ উপস্থিত আজকের বিতর্কে সম্মানিত সভাপ্রধান, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও প্রতিপক্ষ বন্ধুগণ এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন, উপস্থিত সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিতর্ক চলছে এবং চলমান একটি বিষয়ের প্রস্তাবিত বিষয় হচ্ছে কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি। অত্যন্ত যুক্তিসঙ্গত বাস্তবিক কারণে আমি আমার দল প্রস্তাবিত বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। প্রতিপক্ষ প্রথমে একটি উদাহরণ দিয়ে শুরু করছি। প্রতিপক্ষ ধরুন আপনি উচ্চশিক্ষিত
একজন ডাক্তার হলেন, তখন যদি আপনার ইচ্ছা হয় গ্রামে গিয়ে মানুষকে চিকিৎসা দেওয়ার, সেই মানুষগুলোকে সুচিকিৎসা সম্পর্কে একটা ধারণা দেওয়ার, তখন যদি তারা চিকিৎসা নিতে না চায়, তারা যদি বলে আমাদের স্রষ্টাই রোগ দিয়েছে তিনিই দূর করবেন, তখন কি করবেন প্রতিপক্ষ? তাদের মধ্যে কিন্তু ওই ঐক্যবদ্ধতাটা নেই। দেখেছেন কেন সেই মানুষগুলো ঐক্যবদ্ধ হতে পারবে না? কারণ তাদের বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না। কুসংস্কার দূরীকরণের জন্য সামাজিক আন্দোলন যে করবে তার অন্যতম চিন্তাধারা হচ্ছে বিজ্ঞান। সে গ্রাম অঞ্চলের মানুষের মাঝে যদি বিজ্ঞানের চেতনা বা ধারণা থাকতো, তারা কি আদৌ চিকিৎসা নিতে অস্বীকার করতে প্রতিপক্ষ? অবশ্যই না প্রতিপক্ষ। তারা যদি কুসংস্কারের বেড়াতে আবদ্ধ না থাকতো, নিজেদের মধ্যে বিজ্ঞানের চিন্তাকে ধারণ করতে, যদি ধারণ করতো তাহলে তারা অবশ্যই চিকিৎসা গ্রহণ করতো। তাই আমরা বলছি যে কুসংস্কার দূরীকরণে সামাজিক আন্দোলনের চেয়ে বিজ্ঞান অত্যন্ত জরুরি। আমরা বলছি না, আমরা অস্বীকার করছি না যে সামাজিক আন্দোলন জরুরি নয়। হ্যাঁ, সামাজিক আন্দোলন জরুরি, কিন্তু তা বিজ্ঞানের চেয়ে বেশি নয়। বিজ্ঞান বেশি জরুরি। প্রতিপক্ষ আপনারা যে সামাজিক আন্দোলনটা করবেন তা কিসের ভিত্তিতে করবেন? সামাজিক আন্দোলনটা প্রকাশ করতে হলে আপনাকে যথাযথ একটি তথ্য বা প্রমাণ আপনাকে দিতে হবে। সামাজিক আন্দোলন বৈজ্ঞানিক তথ্যের দরকার হয়, নয়তো একটি সামাজিক আন্দোলন পরিপূর্ণ রূপ পায় না। সামাজিক আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য যথাযথ বৈজ্ঞানিক তথ্যের দরকার হয়। এছাড়া সামাজিক আন্দোলন থেকে আমরা অগ্রসর হতে পারি না, আর তা হচ্ছে বিজ্ঞান। প্রতিপক্ষে একটি জমির উদাহরণ দিয়ে দেখা যাক। জমিটি ফসল ফলানোর জন্য খুবই উর্বর, সেখানে ভালো ফসল ফলানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু একদিন রাতে দেখা গেল সেই জমিটিতে আলো চলছে। এটি দেখে গ্রামবাসীরা মনে করলো জিন বা আলেয়ার আলো। এটি দেখে ওই জমিতে গ্রামবাসীরা ফসল উৎপাদন বন্ধ করে দিল, অথচ ওই জমিতে ছিল ফসল উৎপাদনের অপার সম্ভাবনা। বিজ্ঞান যখন মানুষের কাছে এই তথ্য নিয়ে আসবে যে জৈব পদার্থের উপস্থিতি থাকায় মিথেন গ্যাস আলোর সংস্পর্শে এসে বাতাসের সংস্পর্শে এসে আলো তৈরি হয়, এটি বিজ্ঞানের একটি উৎকৃষ্ট উদাহরণ। যতক্ষণ পর্যন্ত বিজ্ঞানের এই যুক্তি মানুষের দাঁড়ে দাঁড়ে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত মানুষের এই ভ্রান্ত ধারণা বা কুসংস্কার দূর হবে না এবং মানুষ এই জমিতে ফসল ফলাতে আসবে না। যখন বিজ্ঞান এই মানুষের কাছে তুলে ধরবে, ঠিক তখনই তাদের এই ভ্রান্ত ধারণা দূর হবে এবং মানুষ কুসংস্কারের জন্য আদেশ থেকে বেরিয়ে আসবে। ধন্যবাদ মানে মডেলটা, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রূপায়ণা জোয়ারকে। এর মধ্যে ভুল করবে বক্তব্য শেষ হলো। আমরা এই পর্যায়ে চলে যাবো যুক্তি খণ্ডন করবে। যুক্তি খণ্ডন করবে অংশগ্রহণ করবে, 2 মিনিট করে সময় করবে। 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং পুরো 2 মিনিটের চূড়ান্ত সংকেত দেওয়া হবে। বিতর্কের প্রস্তাবিত বিষয় কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি। পক্ষদল আর্মি একাডেমি স্কুলের কলেজ মাতৃভিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষদল আর্মি একাডেমি স্কুলের কলেজের দলপ্রধান নুরুন্নাহার ফাহমিদাকে 2 মিনিটে যুক্তি খণ্ডন করবার জন্য। নুরুন্নাহার ফাহমিদা। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে দ্বিতীয়বার সুযোগ প্রদানের জন্য। আজ আমার প্রতিপক্ষ কোন দিকে অধিক গুরুত্ব দিচ্ছেন তা পরিষ্কার বলে যেতে পারেনি। তারা বিজ্ঞানকে গুরুত্ব দিচ্ছেন নাকি সামাজিক আন্দোলনকে? আজ আমার প্রতিপক্ষের দ্বিতীয় কথা বলেন, ডাক্তার যখন গ্রামে যাবে তখন সমাজের মানুষ বুঝবে না, সমাজের মানুষ বিজ্ঞান বুঝবে না যে কোনটি প্রয়োজন। প্রতিপক্ষ এখানে কিন্তু সামাজিক আন্দোলনেরই অভাব, সমাজের মানুষের বোঝারই অভাব। প্রতিপক্ষ পরে বলে যে প্রতিপক্ষের দ্বিতীয় কথা বলেন যে বিভিন্ন ধরনের কুসংস্কার যদি বিজ্ঞান ভিত্তি না থাকে তবে কুসংস্কার মানুষ বিশ্বাস করবে। প্রতিপক্ষ আমরা দলের দ্বিতীয় কিন্তু আগেই বলেছে প্রাচীনকালে সতীদাহ প্রথা, বাল্যবিবাহ প্রথা, এখানে বিজ্ঞান কোন ধরনের কাজ করে? এখানে কাজ করছে সামাজিক আন্দোলন। প্রতিপক্ষের পরে বলেন সবাই কিন্তু বিজ্ঞান দিয়ে কুসংস্কার দূর করবে। প্রতিপক্ষ বাংলাদেশের শিক্ষার হার কিন্তু সচেতন নয়। একজন অশিক্ষিত ব্যক্তি কখন বিজ্ঞানের গুরুত্ব আলোচনা বুঝতে পারবে না, কিন্তু সে যখন সমাজের গুরুত্ব বুঝবে, সংখ্যাগুরু মানুষের গুরুত্ব বুঝবে, তখন সে কুসংস্কার থেকে দূরীভূত করতে পারে। আজ প্রতিপক্ষ যে বিজ্ঞানের গুরুত্ব আরোপ করছে, তার মধ্যে আমার প্রথমত আগেই বলছেন পুরো মহাজগতে শুধু 100% বিজ্ঞান আজ আবিষ্কৃত হয়েছে। বিজ্ঞান নিজেই যখন সীমাবদ্ধ, তখন সেই বিজ্ঞান দিয়ে আমরা কিভাবে সমাজ থেকে কুসংস্কার দূরীভূত করবো? প্রতিপক্ষ সীমাবদ্ধ জিনিসের উপর আমরা ভিত্তি করতে পারবো না। আজ যদি আমাদের সমাজের প্রতিটি স্তরে স্তরে কুসংস্কার দূরীভূত করতে হয়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে তবে আমাদের সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। আর বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে শুধুমাত্র সমাজ আন্দোলনের জন্য। আর যদি আমাদের কুসংস্কার দূরীভূত করতে হয়, বিজ্ঞানের সাহায্য নিতে হয়, তবে তা অবশ্যই হবে সামাজিক আন্দোলনের হাত ধরে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই।
ধন্যবাদ পক্ষ দলের দলপ্রধান নুরুল ইসলাম সামিরাকে। পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দল প্রাকৃতিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলপ্রধান জুবাইর রেজওয়ান। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ প্রদান করার জন্য। প্রতিপক্ষ আমরা আগেও বলছি, আবারও বলছি, আমরা সামাজিক আন্দোলন ঠিক তখনই করতে পারবো যখন এটি হবে বিজ্ঞানসম্মত, যখন বিজ্ঞান আমাদের মাথায় এই জ্ঞানটা ঢুকাবে যে আমাদেরকে সামাজিক আন্দোলন করতে হবে, আমরা আন্দোলন তখনই করবো। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে বিজ্ঞানী কিছু আবিষ্কার করতে একা একা পারেন না। হ্যাঁ, আমরা মেনে নিলাম বিজ্ঞানী কিছু আবিষ্কার করতে একা পারেন না, কিন্তু প্রতিপক্ষ সামাজিক আন্দোলনের মাধ্যমে কি আপনি কোনো কিছু আবিষ্কার করে দেখাতে পারবেন? পারবেন না প্রতিপক্ষ। প্রথম বক্তা আরো বলেছেন করোনাকালীন সবার শিক্ষা যে প্রস্তুতি রয়েছে তা সামাজিক আন্দোলনের মাধ্যমে নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রতিপক্ষ মেনে নিলাম সামাজিক আন্দোলনের মাধ্যমে নেওয়া হয়েছে, কিন্তু প্রতিপক্ষ কোন না কোনো বিজ্ঞান মনস্ক মানুষের মাথা থেকে এটি বের হয়েছে যে সামাজিক আন্দোলন আমাদেরকে করতে হবে। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন আমরা এটা অস্বীকার করছি। প্রতিপক্ষ আমরা অস্বীকার করছি না, আমরা মানছি সামাজিক আন্দোলন জরুরি, কিন্তু তা কখনোই বিজ্ঞানের থেকে বেশি নয়। দ্বিতীয় বক্তা বলে গেলেন ডাক্তার রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। আপনার মধ্যে ভুলে গেছে তারা একদম বিজ্ঞান মনস্ক ছিল, তাদের মাথা থেকে প্রথমে যে বৈজ্ঞানিক যুক্তি বের হয়েছে তার উপর ভিত্তি করে সামাজিক আন্দোলন রয়েছে। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা আরো বলে গেলেন ডিম দিয়ে কুসংস্কারের কথা। হ্যাঁ, প্রতিপক্ষ বলছি, প্রতিপক্ষ এই ডিম দিয়ে কুসংস্কার যদি কোনো বিজ্ঞান মনস্ক ব্যক্তির মাথায় ঢেকে থাকে তাহলে সে তা ত্যাগ করে দেবে, কারণ বিজ্ঞান মনস্ক ব্যক্তিদের মাথায় কখনোই কুসংস্কারের ভর পড়ে না এবং তা সবসময় কুসংস্কার আদর্শ থেকে দূরে থাকে। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা আরো বলে গেলেন বেগম রোকেয়া সামাজিক আন্দোলন করেছে। হ্যাঁ, প্রতিপক্ষ বেগম রোকেয়া সামাজিক আন্দোলন করেছে, কিন্তু বেগম রোকেয়া যদি বিজ্ঞান মনস্ক মানুষ না হতে, তার মাথা থেকে যদি এই বিজ্ঞানের কথাটি না বের হতো যে মানুষকে শিক্ষিত করার জন্য মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, তাহলে আমরা কখনোই শিক্ষিত হতে পারতাম না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জুবাইর রেজওয়ান। এর মধ্যে শেষ হলো কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের যে সামাজিক আন্দোলন জরুরি এই বিষয়ের উপর বিতর্ক, যেখানে পক্ষ দল ছিল আগামী একাডেমিক স্কুলের কলেজ এবং বিপক্ষ দল ছিল মাতৃভূমি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। অত্যন্ত চমৎকার একটি বিতর্ক আমরা উপভোগ করেছি। সকল বিদ্যার্থীদেরকে সামনের সারিতে আসন গ্রহণ করবার জন্য আহ্বান করেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। সবাইকে সামনের সারিতে আসন গ্রহণ করবার জন্য আহ্বান করছি। ধন্যবাদ আমাদের বিতর্কের প্রতিযোগিতার এবার আমাদের পুরস্কারের পালা। এখন রেজাল্ট আসবে অল্প কিছুর মধ্যে। আমি এইটা বলবো আমাদের সুবিধা পুরস্কারগুলো নিয়ে আসো আর সার্টিফিকেটগুলো সাজিয়ে দাও। শিল্পী আমরা শুরু করে দেবো আর সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং অভিভাবক আছেন তারা সুশৃঙ্খলভাবে বসুন। আমরা অল্প কিছু হবে এই সময়টুকু আমি খুব স্বল্প সময়ে আমরা ব্যয় করবো, কারণ ওখানে নিচে আমাদের আজকে স্পেশাল গেস্ট যিনি আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অতিথি, ওনার আরো অনেক সময় থাকে। আমি দেখি একটি ফাঁকে ওনাকে 5 মিনিটের জন্য নিয়ে এসে যাবে। এর ভিতরে আমরা কি একটা কথা এর ফাঁকে আমরা বিচারকদের এর ফাঁকে আমরা 2-1 মিনিট করে বিচারকদের কথাটা শুনি আর বিচারটা হোক। আমরা তার মধ্যে আমরা এখানে নিয়ে আসবো। আর যারা ফাইনাল এই যে তোমরা যারা ফাইনালে বা ফাইনালে রয়েছ তোমরা গিয়ে দিকে আসো। তোমরা যে যেভাবে বসেছিলে সেভাবে বসো। তোমরা যে এখানে এত দূরে বসো না, তোমরা তোমাদের ড্রেসটা নিয়ে তোমরা এখানে এই সাইড বসো। যে যেখানে বসেছিলে সেখানে বসো। বসে বলছে উপস্থিত সকলকে ধন্যবাদ। সমকাল কর্তৃক আয়োজিত বিতর্ক মানে যুক্তি বিজ্ঞানী মুক্তি BFF সমকাল জাতীয় বিজ্ঞান দিবস 2021 সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সকাল 9টা থেকে আলোচনা শুনছিলাম,
আমি কিছুটা অসুস্থ, এই যে ওষুধ খাচ্ছি, ওষুধ নিয়ে আসছে, অবস্থা ভালো ছিল না আমার। তারপরও আমাদের যে প্রান্তীয় ছাত্রছাত্রীরা যেভাবে তাদের বিষয়গুলোকে যুক্তি তর্কের মাধ্যমে উপস্থাপন করেছে, খুবই ভালো লেগেছে এবং মনোযোগ দিয়ে আমি শুনেছি। তবে কিছু কিছু বিষয় আমার যে জিনিসগুলো চোখে পড়েছে, সেই একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা বক্তৃতা উপস্থাপন করবো অনেকে দেখলাম বাম হাত দিয়ে এভাবে তার বক্তব্য উপস্থাপন করছে। আশা করি বাম হাত দিয়ে যেন এটা না করা হয়, এটা একটু আমাদের কাছে দৃষ্টিকটু লেগেছে। তারপর আরেকটা জিনিস যেটা আমার চোখে পড়েছে, কয়েকজন একেবারে দেখে দেখে, আমার আই কন্টাক্টের একটু প্রয়োজন আছে, দর্শক যারা থাকবে তাদের দিকেও আমার দৃষ্টি দেওয়া প্রয়োজন। একেবারে দেখে দেখে কয়েকজন করেছে, এটাও একটু লেগেছে। তবে সব মিলে ভালো হয়েছে। আমাদের ছাত্রছাত্রীরা স্কুল পর্যায়ে তারা যেভাবে বিষয়গুলোকে উপস্থাপন করেছে, এক কথা বলা যায় অসাধারণ, চমৎকার। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সাইদুজ্জামান স্যারকে। এ পর্যায়ে আমরা আরেকজন বিচারক আর আমাদের বিতর্ক প্রেমী একজন মানুষ, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন বাহার স্যারকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি পদক্ষেপ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সম্মানীয় সভাপতি একজন নারী নেত্রী মুক্তা বিদুষকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বন্ডেরা বনের শব্দ শিশুরের মাঝে পড়ে বদি আপনাকে এই পাশেই একটু ভালো মানাবে, চলে আসতে পারে। আর দাদা আসলে নিজে তো বলতে পারে না, আমাদের কিছু বলাইছে। ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থী, আজকে অনুষ্ঠানের উপস্থাপক আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রতিবারই আমার যতটুকু মনে পড়ে প্রায় যদি 5 বছর হয়ে থাকে এই অনুষ্ঠানে, আমি প্রতিবারই এখানে আসার সৌভাগ্য হয়েছে। গতকালকে আমাকে ইকবাল পাটারি আমাদের প্রেস ক্লাবের সম্মানীয় সভাপতি ফোন করেছেন। আমি একটু কাজে জড়িত ছিলাম আজকে, পরে রাতে বললাম যে আমাকে একটু এবারের জন্য আমাকে একটু ক্ষমা করে দেয়, বলছে না আপনাকে ক্ষমা করে রাখবো। তারপরেও চলে আসছি, কিন্তু ব্যস্ততার কাজ ছিল অনেক, তারপর চলে আসছি। বরাবরের মধ্যে আমি আসলে এখানে প্রোগ্রামগুলোতে এসে আমার কাছে খুব ভালো লাগে, কারণ এই ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী যারা স্কুল পড়ুয়া, এই মুখগুলো দেখতে ভালো লাগে এবং তাদের কাছ থেকে কিছু কথা যখন শুনি তখন নিজেকে খুব আনন্দিত, আমি খুব নিজেকে খুব আনন্দিত বোধ করি যে আমরা ছোটকালে কি ছিলাম তোমাদের তুলনায়। আজকে তোমরা কত ভালো চিন্তা করো, তোমাদের চিন্তার প্রসারতা, চিন্তার গভীরতা এত বেশি ব্যক্তিত যে আসলে আমি নিজের মুগ্ধ হয়ে যাই। বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বক্তব্য, কথা বলা বা বাচিক শিল্পী যাই শিল্প যাই করো না কেন, যার প্রধান ব্যক্তিত্ব আমার ডান পাশে বসা আমার প্রিয় ব্যক্তিত্ব ঢাকার বিজয়কান্তি বড়ুয়ালা, এবং মঞ্চে এখানে আমাদের তোমাদের শিক্ষক মন্ডলী আছেন, লেডি ডেভেলপমেন্ট মাস্টার আছেন, আমাদের মামা বন্ধু ইলিয়াস স্যার আছেন, এদিকে শেরিফা আছেন, আমাদের কলেজের বাংলার সাইদুজ্জামান স্যার আছেন, তারপরে আজকের আয়োজন যিনি আমাদের ইকবাল পাটারি সহকারী, মঞ্চের সামনে হাসান আলী স্কুল এবং মাতৃ স্কুলের সম্মানীয় শিক্ষকবৃন্দ এবং আলামিন স্কুলের হেডমিস্ট্রেস তিনি আসছেন, সবাই আসছেন। অপরাপর আজকে যদি এখানে না আসতাম এই মুখগুলোকে আসলে এই করোনাকালীন সময় দেখতে পেতাম না। যাই হোক, সব মিলিয়ে খুব ভালো লাগছে। এইবার যদি আসি তোমাদের বক্তব্য, বক্তৃতা এবং যুক্তি তর্ক ক্ষেত্রে, আসলে এই বিতর্ক মানে হচ্ছে কি? বিতর্ক মানে হচ্ছে এটা কঠিন সত্য কথাকে তুমি তোমার যুক্তি দিয়ে, তুমি তোমার মতামত দিয়ে এটাকে এস্টাবলিশ করাই হচ্ছে একজন ভালো বিধায়কের কাজ।
যেমন এখানে অনেকগুলো সত্য কথা প্রথম যখন তোমরা এখানে আলোচনা করছিলে যে বিজ্ঞান মনস্কতার পরে যে আসছে বিজ্ঞান মনস্কতা নিয়ে কথা আসছে যে আসলে বিজ্ঞান মনস্কতা শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এই পক্ষে বিপক্ষে যখন কথা বলার সুযোগ আসছে, আসলে কি বিজ্ঞান চর্চা করতে গেলে আসলে তোমার বিজ্ঞান মনস্কতা তৈরি করতে হলে বিজ্ঞান চর্চার প্রয়োজন আছে, এটা অনস্বীকার্য বিষয়। কিন্তু সেই সাথে শুধু খালি বিজ্ঞান বিষয় পড়লে যে বিজ্ঞান মনস্কতা হবে তা নয়, এখানে অনেকগুলো প্যারামিটার আছে। কি কি? সেটা হলো বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞানাগার, আধুনিক প্রযুক্তি, বিশ্বের যত বিজ্ঞানাগার আছে বা যেগুলো তোমাকে ডেমনস্ট্রেট করে, যেগুলো তোমাকে প্রদর্শিত করে তোমার চোখের সামনে, অনুপ্রাণিত করে, সেই জিনিসগুলো কিন্তু এখানে আছে। সুতরাং একমাত্র শ্রেণীকক্ষে পাঠদানে বা শ্রেণী শিক্ষকই শুধু এই বিজ্ঞান মনস্কতা তৈরি করতে পারে না। তুমি এর বিপক্ষে যদি তুমি এটাকে এস্টাবলিশ করতে চাও, এই কথা যদি তোমাকে এই তোমার বক্তব্যটাকে খণ্ডন করতে হবে, এর নাম হচ্ছে বিতর্ক। তো তোমরা অনেকেই খুব ভালো বলেছো, তবে তোমাদের জন্য পরামর্শ থাকলো, আমি মাঝে মাঝে বলে থাকি, আমি বলি নাই, চাঁদপুরে কেউ একজন বলেছিলেন যে উকিল কাকে বলা হয়। তো এটা চাঁদপুরে একজন বিজ্ঞ বলছিলেন, শুনে সত্য, লেখে মিথ্যা, খায় না কি, তার নাম হয়েছে উকিল। তো এটা অর্থাৎ তিনি শুনেন সত্যটা কিন্তু লিখেন মিথ্যাটা, খায় না কি, তার নাম হয়েছে উকিল। এখন গোলাম মোহাম্মদ রাগ করবেন, কারণ ডক্টর সাহেব ইসলাম ওভাবে আছে উকিল মানুষ, আমার বাসায় গিয়ে বললে গিয়ে সময় লাগতে পারে। বিষয়টা হলো কি, অর্থাৎ একজন উকিল, একজন প্লিডার, একজন ব্যারিস্টার কি করে, তার ক্লায়েন্টকে কি করে, ডিফেন্স করে, তার পক্ষে যত যুক্তি দিয়ে। সুতরাং এই যুক্তি তর্কটা যদি তুমি এই বয়সে ভালো করে শিখো, তাহলে তুমি তোমার মক্কেলকে, তোমার ক্লায়েন্টকে তুমি সেভ করতে পারবে। আর এখানে যদি বলি, তাহলে তুমি তোমার যে বিষয়বস্তুটা আছে, সেই বিষয়বস্তু তুমি সবার সামনে এস্টাবলিশ করতে পারবে। একটা মিথ্যা কথাকেও তুমি যুক্তি দিয়ে তোমাকে এস্টাবলিশ করতে পারবে। আরেকটা বিষয় হলো, বিতর্কিক মানে হচ্ছে কুতার্কিক নয়, বিতার্কিক মানে হচ্ছে পরমত সহিষ্ণুতা। আমরা এখন লক্ষ্য করছি আমাদের প্রজন্মের মধ্যে পরমত সহিষ্ণুতার প্রবল সংকট, প্রবল অভাব। কারণ কথায় কথায় একজন এক বন্ধু বলেছে, তুমি একটু সরে বসো, তাই বলে তুমি আমাকে সরে বসতে বললে কেন, আমাকে সরে বসতে বললে তো এখান থেকে শুরু হয়ে গেল মারামারি। এই যে পরের মতটাকে তুমি সহ্য করতে পারবে না, এটির জন্যই তোমাকে বিতর্ক করা, এটার জন্যই তোমাকে বিতার্কিক করা। সো আমি মনে করি এই বিতর্কের মাধ্যমে আমাদের আজকের যিনি শিক্ষামন্ত্রী মাননীয় ডাক্তার ইবুনি এমপি, তোমরা ইউটিউবে দেখবা, তিনিও কিন্তু এই ছাত্র জীবনে বাংলাদেশ টেলিভিশনে উনি বিতর্ক করেছেন। আর বিতর্ক করেছেন বলে এত সুন্দর করে তিনি গুছিয়ে কথা বলেন। আর এই গুছিয়ে কথা বলাটা এটা একটা মানুষের আর্ট, এটা একটা শিল্প। সো এই বিতর্কের মাধ্যমে তোমাদের এই গুণাবলীকে অর্জন করবে সেই প্রত্যাশা রাখছি, এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবার প্রতি এই শুভকামনা। তোমার সবাই পড়াশোনাটাকে ঠিক রেখে তোমার ভবিষ্যৎ নির্মাণে তোমরা ব্রত থাকবে, সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটু মার্কেটের সরকারি স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আপনি একটু বলেন। মাসুদ ইংরেজি শিক্ষক, জনপ্রিয় ইংরেজি শিক্ষক মাসুদ। অত্যন্ত সৌভাগ্যবান আমাদের মাঝে, তাদের মাঝেও আমাদের অত্যন্ত প্রিয় মুখ, আমাদের চাঁদপুর সরকারি কলেজের সুযোগ্য প্রফেসর রশিদ দাস এসেছেন। স্যার অনেক কাজ করে এসেছেন, স্যারকে শুভেচ্ছা সরকার সুযোগ। আমি একটা কথা বলি, আমরা বেশি সময় নেব না, আমরা আমাদের এই পুরস্কারগুলো আছেই, স্বাভাবিকভাবে আমরা এখন খুব সংক্ষিপ্ত আকারে সবাই একটু বক্তব্য দেবেন। আমি বারবারই ঘুরের দিকে তাকাচ্ছি, কারণ আমার সকালে রিপোর্টটা আনতে হবে, রিপোর্টটা তৈরি করতে হবে, এবং আমাকে বারবারই তাকে বলছে, দুইবার অলরেডি সকাল থেকে ফোন এসেছে। যেই বক্তব্য দিচ্ছেন খুব সহজ, প্লিজ। বিএফএফ সংগ্রাম
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব 2021 কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, মডারেটর এবং এখন উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় চাঁদপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর জনাব অসিত দাস এবং সামনে আছে আমার ছোট্ট সোনামণি বিদ্যার্থীরা এবং অন্যান্যরা। আসসালামু আলাইকুম। বিতর্ক ছবি আসলে মনে হচ্ছে ছাত্র বিতর্কের জন্য একটা উর্বর ভূমি। যদি আমরা এই উর্বর ভূমিটাকে কাজে লাগাইতে পারি তাহলে আমার মনে হয় ছাত্র, আমি জানি আমাদের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পর্যায়ে একটা চ্যাম্পিয়ন হয়ে আসছিল বিটিভি বিতর্কে। এখন যদি আমরা এই বিতর্কটাকে কাজে লাগাইতে পারি তাহলে জাতীয় পর্যায়ে আমরা বারবার চ্যাম্পিয়ন হবো আশা করি। তো আজকে ওদের বিতর্কটা শুনে মনে হলো আমরা আমাদের ছোটবেলায় কোথায় ছিলাম। আমরা তো এত কথা বলতে পারতাম না, আসলে আমরা ছিলাম অনেক পেছনে, কিন্তু বর্তমানে তারা কথাবার্তা যুক্তিতে যেভাবে এগিয়ে যাচ্ছে, আশা করি একদিন বাংলাদেশ আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হবে। আমি এখানে আছে আমাদের সুযোগ্য অধ্যক্ষ স্যার, তার কিন্তু সব ব্যাপারে খেয়াল রাখেন, কোথায় বিজ্ঞান ক্লাব হবে, কোথায় বিতর্ক ক্লাব করতে হবে, কোথায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের জন্য কাজ করতে হবে, তার সব ব্যাপারে সবসময় খেয়াল রাখেন। আমি তাকে বলবো ছাত্রের বিতর্ক যেন সবসময় এগিয়ে যায়, সবসময় যেন বিতর্ক চলে। করোনার কারণে আমরা 1 বছর বিতর্ক দেখতে পারিনি, আজকে মনে হয় যেন এই বছর 1 বছর পর আবার শুরু হলো। অনেক ভালো লাগছে আজকে এখানে উপস্থিত হতে পেরে। আমি ধন্যবাদ জানাই সবাইকে, এবারে আমার কথা শেষ করছি। 1 মিনিটের সংক্ষিপ্ত অনুভূতি জানাবেন আলামিন স্কুলের কলেজের যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হানিফ সাহেব। আসেন। আজকে অনেকদিন পর আমরা একত্রিত হয়েছি শিক্ষকদের মধ্যে বিতর্ক একটা আয়োজনের মাধ্যমে। এই করোনাকালীন সময় এই বিতর্ক অনুষ্ঠান হয়নি, তাই সামনে যে আমাদের প্রাণবন্ত বিতর্ক পাঞ্জরি বিতর্ক যেটা বলে চাঁদপুর ডিস্ট্রিক্টের আইসো শিক্ষা প্রতিষ্ঠান জড়িত থাকে। আমি যখনই ছুটি পাই তখন আন্তরিকভাবে করি, আমি চেষ্টা করি বিদ্যার্থীদের এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসার জন্য। আমাকে এখানে কিছু বলে বিতর্ক, আমি তো বিতর্ক কখনো করি নাই, আমি দায়িত্ব পালন করে খুবই খুশি। আমি মনে করি যে আমি একজন শিক্ষক না, আগে থেকে পরিচিত একজন বিদ্যার্থীর দায়িত্বপ্রাপ্ত বা আগে থেকে বিতর্ক করেছে আর সেই সুযোগটা এখন বলার সুযোগ হয়েছে। সে যারা আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আমাদের বক্তব্য রাখবেন আমাদের দেশে আমাদের বড় ভাই, আমাদের প্রিয় বড় ভাই, আমাদের মেয়রের বড় ভাই, আমাদের বড় ভাই সেলিব্রিটি এক মিনিট অনুভূতি ব্যক্ত করার জন্য আমি এক মিনিট আজকের আমি সকাল থেকে এখানে ছিলাম, আমার খুবই ভালো লাগছে। আমি বাসা যেতে কিন্তু ওদের বিতর্কে দেখে আমি বাজারে যাওয়ার ইচ্ছা থেকে আমি বিরত ছিলাম। যাই হোক, আজকে আমার কাছে অনেক ভালো লাগলো দীর্ঘদিন পরে এই ধরনের বিতর্ক প্রতিযোগিতা। আজকে আমাদের এখানে আমাদের চাঁদপুর কলেজের প্রিন্সিপাল সাহেব আছেন, গণ্যমান্য ব্যক্তিগণ আছেন। আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি বেশি বাচ্চাদের মানে মেয়েদের ছেলেমেয়েদের উদ্দেশ্যে যে তারা যাতে এই ধরনের বিতর্কগুলি তাদের স্কুলে অব্যাহত রাখে সবসময় এবং তারা আমাদের চাঁদপুরের মুখ উজ্জ্বল রাখে, এই এতে জানি সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এবার আমাদের একজন খুব প্রিয় মানুষ, প্রিয় স্যার, লেডি দেহাবতী উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস স্যার, বক্তব্য রাখবেন। অত্যন্ত সুখী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া এত সুন্দর পরিবেশে সমকাল শরীর কর্তৃক আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যক্ষর অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিচারকবৃন্দ, সাংবাদিক ভাইরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, আরো উপস্থিত আছেন যারা আজ বিতর্কে অংশগ্রহণ করেছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, একটা কথা বলে শেষ করব। আমরা যারা ইনপুট করি সেটার আউটপুটটা পেতে চাই, এটা হলো আমার স্বপ্ন। মানুষ কত বড় তার স্বপ্নের সমান। আজ যারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, আজকে যারা সেরা দল হতে যাচ্ছে, তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে তথা যারা চাঁদপুরের প্রতিনিধিত্ব করবে। এতক্ষণ আজকে যা অনুষ্ঠান হয়েছে, স্কুল ভিত্তিক হয়েছে, উপজেলা ভিত্তিক হয়েছে, জেলা ভিত্তিক হয়েছে, আজকের যারা বিজয়ী হবে, সেরা দল হবে, তারা আমাদের চাঁদপুরের ঐতিহ্য রক্ষা করবে। আজকে সবগুলোকে বিতর্কের বিষয়বস্তু ছিল বিজ্ঞান ভিত্তিক। আমি অনেক জায়গায় বলে থাকি সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট লার্নিং। স্ব-শিক্ষণ হলো উত্তম শিক্ষণ। কাউকে জোর করে শেখানো যায় না। আবার একই সাথে বলবো, বিজ্ঞানের শিক্ষকদেরকেও ছাত্রছাত্রীদের উৎসাহী দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে হবে। নিউটনের বিজ্ঞানের যা আছে এটা 70% নিউটনের অবদান। বিজ্ঞান এই নিউটনকে ক্লাসে পড়ার জন্য কোনো শিক্ষক যোগ্য ছিলেন না। আপনি যেটা বিজ্ঞানে যাবেন, সাহিত্যে যাবেন, দর্শনে যাবেন, যেভাবে যাবেন, যারা শ্রেষ্ঠ হয়েছে, যারা পৃথিবীকে নাড়া দিয়েছে, তারা সেলফ লার্নিং মাধ্যমেই নাড়া দিয়েছে। আজ প্রায় 1 বছরের কাছাকাছি হতে যাচ্ছে। করোনা ভাইরাস কোভিড-19 এর কারণে আমাদের বিদ্যালয়গুলি থেকে শিক্ষার্থীরা দিচ্ছেন না। তারপর আমি বলবো যে যারা এখানে সুন্দরভাবে বিতর্ক উপস্থাপন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদি এই কোভিড-19 না থাকতো, স্কুলের সংস্পর্শে থাকতো ছাত্রছাত্রীরা, তাহলে আজকে তারা আরো সুন্দরভাবে বিতর্ক উপস্থাপন করতে পারত। আমি বিশ্বাস করি, আমি লালন করি, যারা বিজয় হবে তারা আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে জাতীয় অংশগ্রহণ করবে এবং চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব করবে। চাঁদপুরকে সারা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে দিবে। তারা ওখানে বিজয়ী হবে, এই প্রত্যাশা রাখছে। যে পরিশেষে আরো বলবো, যারা মঞ্চে বসে আছেন তারা সমাজের আরো ভালো মঙ্গল কাজ করবেন। তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য, আমার সামনে যারা আছেন আমি সহ সবাই যেন সমাজের মঙ্গলময় কাজ করতে পারে, সেই প্রত্যাশা রাখছি। আরেকটা কথা বলে শেষ করব, কো-কারিকুলার অ্যাক্টিভিটি সহশিক্ষা কার্যক্রম পাঠ্যপুস্তকের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। বই পড়ে আমরা দেখেছি অনেক জায়গায় বলা হয় যে আপনি 10 থেকে 20% বাস্তব জীবনে কাজে লাগে। সুতরাং সহশিক্ষাই আসল শিক্ষা, সামাজিক শিক্ষা হলো আসল শিক্ষা। পরিশেষে সবার ধন্যবাদ। চাঁদপুরের সমৃদ্ধি উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবার বক্তব্য দিবেন আমাদের আজকের এত কষ্ট করে এসেছেন এবং অত্যন্ত সুযোগ্য অধ্যক্ষ, আজকের বিশেষ অতিথি, মান্যবর আমাদের চাঁদপুর সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ প্রফেসর কৌশিক বরণ দাস স্যারকে কিছু বলার জন্য বলেছি। স্যার কৌশিক বরণ দাস স্যার এখানে দাঁড়িয়ে। ধন্যবাদ। সমকাল শহীদ সমাবেশ চাঁদপুর আয়োজিত যে বিতর্ক প্রতিযোগিতা, সেই বিতর্ক প্রতিযোগিতায় মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন, একই সাথে বিশেষ করে মঞ্চে উপবিষ্ট আমাদের বিতর্কের যিনি চাঁদপুরের বিতর্ক জগৎকে যিনি ধরে রেখেছেন এবং অনুপ্রাণিত করে যাচ্ছেন, সেই ডাক্তার ফিরোজকান্তি বড়ুয়া। তিনি শুধু বিদ্যার্থীকে নন, তিনি বিতর্ক সম্পর্কে অনেক গভীর জ্ঞান রাখেন। একই সাথে তিনি সাহিত্য চর্চার সাথে জড়িত।
মানে এক কথায় বলা যায় যে একজন অনন্য মানুষ। আমার চাঁদপুর সরকারি কলেজের আমার অনুজ প্রতি সহকর্মী বৃন্দ, একই সাথে আমাদের চাঁদপুরের আরো দুজন ব্যক্তিত্ব রয়েছে যারা সমাজ কল্যাণকর্মী কাজের সাথে যুক্ত, এবং সর্বোপরি আজকের এই আয়োজনের যিনি এই অনুষ্ঠানের যিনি সভাপতি, সেই চাঁদপুর প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক এবং প্রেস ক্লাবের সভাপতি জনাব কলেজের পাটোয়ারি সহ আমার সামনে উপস্থিত যারা শুনেছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে চাঁদপুর বিতর্কের একটা অন্যতম চালক ভূমিতে রূপান্তরিত হয়েছে। এই রূপান্তরের পিছনে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার কাছে যেটা মনে হয় যে চাঁদপুর কণ্ঠ ডিবেট ফোরাম এবং এখন একই সাথে এখন আমরা দেখতে পাচ্ছি যে সমকালের উদ্যোগেও এই কাজগুলো করছে। আসলে বিতর্ক চর্চার যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে যে একটা দৃষ্টিভঙ্গি, একটা মন জগৎ তৈরি করা, যে জগৎটা অবশ্যই যুক্তির উপর দাঁড়িয়ে থাকবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিজ্ঞান একটা যুক্তিভিত্তিক মেথড বা পদ্ধতি আমরা বলতে পারি। তো বিজ্ঞানের সাথে বিতর্কের আন্তঃযোগাযোগটা একেবারে গভীর। যেখানে বিজ্ঞান আছে সেখানে যুক্তি আছে। আর বিতর্কের মূল কাজই হচ্ছে যে এমন একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যে সিদ্ধান্তটা যুক্তিভিত্তিক। তো সেই কারণে আমরা মনে করি যে বিশেষ করে আমরা সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ক্ষেত্রে আমাদের বিতর্কের প্রয়োজন রয়েছে। তবে সেই বিতর্কটা অবশ্যই একটা কাঠামোবদ্ধ বিতর্ক হতে হবে। তো সেই ক্ষেত্রে আমি প্রায় এই উদাহরণটা আমাকে সবসময় এই উদাহরণটা দেওয়ার জন্য আমি সবসময় উন্মুখ হয়ে থাকি যে সবসময় বিশেষ করে আজকে যে বিতর্কের জন্ম, সেই বিতর্কের জন্মটা যদিও সেই প্রাচীন গ্রিস থেকে এসছে। সেই আমরা যদি সক্রেটিসের যুগ দেখি, সেখানেও দেখেছি যে সক্রেটিসের চরিত্রটি ছিল এরকম, তার ক্যারেক্টারই ছিল এরকম, যে কিভাবে মানুষকে অনুপ্রাণিত করা যায় এবং প্রশ্নের মধ্য দিয়ে মানুষকে অনুপ্রাণিত করা যায়। প্রত্যেকটা কথার পিছনে, প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে যাতে যুক্তি থাকে, এইভাবে তিনি সমাজ গঠনের চেষ্টা করেছিলেন সক্রেটিস। যদিও সক্রেটিসের এই চিন্তা ভাবনাগুলো তৎকালীন সমাজ মেনে নেয়নি, যেই কারণে সক্রেটিসকে আত্মহননের পথে যেতে হয়েছে। তৎকালীন সরকার বা শাসক গোষ্ঠী তাকে হ্যামলক পানে বাধ্য করেছিল। তো কিন্তু সত্য সবসময় সত্যই থাকে। তার সুযোগ্য ছাত্র প্ল্যাটো এবং প্ল্যাটোর সুযোগ্য ছাত্র অ্যারিস্টটল, পরবর্তীতে আমরা দেখি যে তারাও কিন্তু সেই যুক্তি নির্ভর সমাজের কথাই বলেছেন প্রত্যেকেই। যদিও প্ল্যাটো কিছুটা কাল্পনিক ছিলেন, তো তারপরেও যুক্তির বাইরে কেউ ছিলেন। অর্থাৎ এই যুক্তির তাত্ত্বিক যে প্রবণতাটা, সেই প্রবণতাটা প্রাচীন গ্রিস থেকে এসেছে। এবং পরবর্তীতে আমরা দেখি শুধু মধ্যযুগ ছাড়া এই আধুনিক যুগও কিন্তু আধুনিক যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থার কথা আমি বলি, সেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা যুক্তি নিয়ে কিন্তু গড়ে উঠেছে। এখন প্রশ্ন হলো যে জাতীয় বিজ্ঞান বিতর্ক যে উৎসব আয়োজন করা হয়েছে এবং সেটা সমকালের উদ্যোগে, তো সেটার লক্ষ্যটা কি, আমাদের সমাজের বিতর্কের প্রয়োজনটা কি? আমরা মনে করি যে আমাদের যে বর্তমান প্রজন্ম, সেই প্রজন্মের উপরেই কিন্তু আমাদের বর্তমানের বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, বাংলাদেশের ভবিষ্যৎ স্বপ্ন সবকিছু কিন্তু এর উপরে দাঁড়িয়ে আছে। তো এখন এর উপরে যদি দাঁড়িয়ে থাকে, তাহলে বর্তমান প্রজন্মকে আমাদের রক্ষা করা, তাদেরকে সঠিকভাবে পরিচালনা করা আমাদের দায়িত্ব। বিতর্ক চর্চা কিন্তু আসলে মানুষকে সেভাবে গড়ে তোলে। যে একজন বিতার্কী, সে কখনো অন্যের মতকে ছুঁড়ে ফেলে দিতে পারে না। আমি সেই একই পথে যদি আমরা ভাবি, আমরা যদি সেই আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমরা যদি সেই আবু জাফর ওয়াইলুল্লাহর কথা বলি,
তিনি যেভাবে কবি এবং কবিতাকে যেভাবে প্রকাশ করেছেন, ঠিক এইভাবে কিন্তু আমরা, আমার কাছে মনে হয় যে আমি ঠিক ওই দুটার মধ্যে কিন্তু একটা তুলনামূলক চিত্র আমি আমার চোখে দেখতে পাই। যে 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 বিতর্ক করতে জানে না, বিতর্ক মানে মানে আমি মুখে মুখে তর্ক করলাম সেটা বিতর্ক নয়। একটা পদ্ধতিগত ভাবে আমাকে একটা যুক্তিকে কোনটি আরেকটা যুক্তি প্রতিষ্ঠিত করতে হবে, যেটাকে হ্যাগেল বলেছিলেন যে থিসিস, অ্যান্টিথিসিস এন্ড সিনথেসিস। তো আমরা যদি সিনথেসিসে বসতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে একটা একটা বিধিবদ্ধভাবে বা রীতিমাফিক আমাদেরকে এগোতে হবে। তো এইভাবে আমরা বলতে পারি যে যে বিতর্ক জানে না সে আসলে সমাজকে উন্নতি করতে পারে না, যে বিতর্ক জানে না সে দেশকে ভালোবাসতে পারে না। আসলে সবকিছুর মূলেই কিন্তু যুক্তি। আমি কেন দেশকে ভালোবাসবো, আমি কেন দেশের উন্নয়নে কাজ করব, আমি কেন এই কাজটা করবো, সবকিছুর পেছনেই কিন্তু যুক্তি নিহিত রয়েছে। তাহলে যুক্তির ভিত্তিতে যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে সেই সিদ্ধান্তটা কখনোই ভুল হতে পারে না। যে যুক্তিবাদী মানুষ সমাজের জন্য কাজ করছে সেই মানুষটা কখনো সমাজের বিরুদ্ধ হতে পারে না। যাই হোক, এগুলি আমি সবাই বললাম যে বিতর্কের ইতিবাচক দিকগুলোর কথা। আমরা আশাবাদী যে চাঁদপুরের মাটি বিতর্কের ঘাঁটি, আমরা যেগুলি বলি বিভিন্নভাবে করার চেষ্টা করছি। ধন্যবাদ সমকালকে যে বিতর্কের এভাবে উৎসাহিত করার জন্য। এভাবে আমরা মনে করি যে আমাদের সমাজ বিনির্মাণে, সমাজ পুনর্গঠনে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিতর্ক চর্চার কোনো বিকল্প নেই। আর সেজন্য আজকে যারা তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে যারা অংশগ্রহণ করেছে সে আমাদের সন্তানরা, যাদের দিকে পুরো দেশ জাতি তাকিয়ে আছে, ভবিষ্যতে বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা তাদের দিকে তাকিয়ে, তাদেরও একটি সুন্দর ভবিষ্যৎ আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ স্যারকে বক্তব্য পর্যন্ত, এবং আসলে যুক্তি দিয়েই সমাধান, এবং সেই যুক্তিকে পেতে হলে বিতর্কের প্রয়োজন আছে, একটি সমাধান পেয়ে গেছে। সেটি আমাদের পুলিশ গড়ে করেছেন। তারও কথা স্যারের কথা মিলে গেল যে সুবিধা মন্ত্রী আমাদের আমাদের বাইরের কিছু নাই, আমাদের চলমান জীবনের একটি অংশ, এবং সেটি একটি শিল্প হিসেবে দাঁড়িয়ে গেছে। আর বাংলাদেশ ক্রীড়া ফাউন্ডেশন থেকে এই সমকালের সাথে এই সমন্বয় করি এই আমরা চতুর্থ মানে আয়োজন করা হচ্ছে। আজকে আমাদের যে আরো বিশেষ অতিথি যাদের জন্য আমরা অপেক্ষা করছি, আয়োজন করছেন আমাদের মাননীয় মেয়র জিল্লুর রহমান জুয়েল। একটু পরে চলে আসবেন, উনি আমার নিচে আছেন। একটি অনুষ্ঠানটি শেষ হবে, শেষ হওয়ার পরে এই তারিখ পরে দাদা, তো দাদা আমাদের সরকার সুদীর সমাবেশের আমাদের বিজুষ কান্তির একজন তিনি অনেক বছর আমাদের এই সভাপতি ছিলেন। তারপর আমাদের দাদাকে আমরা এই জেলা কমিটির সভাপতি হিসেবে নির্বাচন করেছি। তার 3 বছর আমাদের নির্বাচনের সভাপতি, এবং আমাদের খায়রুল হাসান সুফিয়ান আমাদের খায়রুল হাসান সুফিয়ান হচ্ছে আমাদের এটির সাধারণ সম্পাদক, এবং আমাদের সহসভাপতি হচ্ছে আমাদের সাহেব, এবং আমাদের অন্যান্য কলেজের অন্যান্য ছেলেমেয়েরা আছে। তো আমি স্যার আপনার কাছে করবো, আমাদের সংগঠনের চাঁদপুর কলেজে, চাঁদপুর সরকারি বলে আমরা যেহেতু একটি সামাজিক কাজ করি, আমরা আমাদের বিভিন্ন ধরনের বিভাগে সুখে বিজ্ঞান আছে। আমরা আমাদের একটা কলেজে একটি কমিটি শিবির করবো, আবার তখন আপনারা চাই। এবারে আমাদের বক্তব্য দেবেন আমাদের মাননীয় সভাপতি, আর যাকে আমি খুব বেশি ভালোবাসি, উনি আমাদের সুপরিচিত মানুষ, তিনি হচ্ছেন আমাদের তেজস্বী বড়ুয়া, সমকাল শরীরের সভাপতি। এখন আমি যে দায়িত্বটা পেয়েছি এটা মূলত সভাপতির দায়িত্ব। এখনকার দায়িত্ব হলো ফিলার এবং যে ব্রিজ করা, যে এই সময়টা থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের
মাননীয় মেয়র মহোদয় আসেন ততক্ষণ পর্যন্ত সেটা 1 মিনিটও হতে পারে, 3 মিনিটও হতে পারে। এই গুরু দায়িত্ব আমাকে পালন করতেই হবে। ধন্যবাদ আমাদের ইকবাল ভাই। আমি শুরুতে আজকের বিতর্কে ফাইনালের টপিকটা নিয়ে একটু বলতে চাই। ফাইনালের টপিকে ছিল কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি। কথাটা ছিল এরকম। আমরা যখন বিতর্ক শেখাই তখন বলি যে চলক নির্ভর টপিকগুলো বা প্রস্তাবনাগুলো তো চলক নির্ভর। এখানে দেখা যাচ্ছে যে দুটো চলক খালি চোখে দেখা যায়। একটা চলক হচ্ছে বিজ্ঞান, আর একটা চলক হচ্ছে সামাজিক আন্দোলন। এখন সামাজিক আন্দোলন বলি বা বিজ্ঞান বলি, এই দুটোকে নিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে বিষয়টা অনেক বড় হয়ে যায়। যারা বুদ্ধিমান হতো তারা হয়তো চিন্তা করতো যে আমি এখানে কোনটাকে ধরবো না, আমি কাকে ধরবো, আমি যে বিরোধিতা করবো কোথায় বিরোধিতা করবো, আমি দূরীকরণ শব্দটা গিয়ে বিরোধিতা করবো। এই দূরীকরণে এসে যদি আমি বিরোধিতা করি তাহলে বিতর্কটা খুব সুন্দর হয়ে যেত, চমৎকার হতো। কুসংস্কার দূরীকরণে আমি যদি বিপক্ষ হইতাম, আমি বলতাম কুসংস্কার দূর করা যায় না, হয়তো কমানো যাবে, রোধ করা যাবে, কুসংস্কার থাকবে কিন্তু কুসংস্কার রোধ করা যায়। এখন যেমন আমি বলি, আমি একজন চিকিৎসক, আমার মায়ের সন্তান, কিন্তু আমার মা মঙ্গলবারে কোনো কাজ, কারণ মঙ্গলবারের দিন হয়তো কোনো সময় ব্যর্থ হয়েছে, এই জন্য আমাদের মধ্যেও সেটা ঘেটে গেছে। সেই সকাল 9টা থেকে এখন 4টা পর্যন্ত 8টি শিক্ষা প্রতিষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন, আমাদের ডাকে সাড়া দিয়ে যারা এসেছেন, শিক্ষক মহোদয়গণ, শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে সমকাল শহীদ সমাবেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব 2021-এর এই পর্যায়ে, অর্থাৎ আজকের জেলা পর্যায়ে যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, আজকের প্রতিটি পর্বই অত্যন্ত জমজমাট হয়েছিল। যদিও আমি ফাইনালের বিতর্কটা শুনেছি, তাৎক্ষণিক সাবজেক্ট, তাৎক্ষণিক পক্ষ বিপক্ষ, সাবজেক্ট করবে দিলেও তাৎক্ষণিক কিন্তু পক্ষ বিপক্ষ স্ক্রিপ্ট তৈরি করতে হয়েছে তাদের নেতা, তারা যুক্তি এবং তথ্য উপস্থাপন করে বুঝিয়ে দিয়েছেন যে আসলে বিতর্ক চাতুরে বিতর্কের মাটি কতটুকু উর্বর। আজকের ফাইনালে যে বিতর্কটি অনুষ্ঠিত হয়েছিল তার প্রস্তাবিত বিষয় ছিল কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি। প্রস্তাবিত বিষয়ের পক্ষদল ছিল আলামিন একাডেমি স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষ দল ছিল মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। উভয় দলের বিদ্যার্থীকে অত্যন্ত ভালো যুক্তি তথ্য নির্ভর বক্তব্য উপস্থাপন করেছে, বিদ্যার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। প্রস্তাবিত বিষয়ে যে দলটি জয়লাভ করেছে, যে দলটি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে, বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব 2021-এ অংশগ্রহণ করবে, সে দলটি আলামিন একাডেমি স্কুল এন্ড কলেজ। আলামিন একাডেমি স্কুল এন্ড কলেজ তারা মাতৃপীঠকে হারিয়ে আজকে বিধির গর্ব অর্জন করেছে। অর্থাৎ চাঁদপুর জেলা পর্যায়ে সমকাল বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব 2021 চাঁদপুর জেলা পর্যায়ে যে দলটি চ্যাম্পিয়ন হওয়ার গর্ব অর্জন করেছে, আলামিন একাডেমি স্কুল এন্ড কলেজ, করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাবো। বিজিত দল মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই দলটির কথা না বললেই নয়। এই দলটি চাঁদপুর কন্যা বিতর্ক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই প্রতিষ্ঠানটি চাঁদপুরে চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু হ্যাট্রিক অর্জন করেছিল এই মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মাতৃপীঠের বিদ্যার্থীরা একসময় আমরা বলতাম চাঁদপুরের বিতর্কের যদি কোনো ঘাটি থাকে তাহলে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখনো আছে, হয়তো আজকেও ছিল। কয়েক নম্বরের ব্যবধানে আলামিন একাডেমি স্কুল এন্ড কলেজ তাদেরকে বিজিত করেছে। তাদেরকেও সমকাল শহীদ সমাবেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার ফলাফল ঘোষণা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সকল অংশগ্রহণকারীকে, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের ডাকে সাড়া দিয়ে সেই কষ্ট স্বীকার করে সকাল 9টা থেকে এ পর্যন্ত অপেক্ষা করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কয়েক মিনিটের মধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মানীয় প্রধান অতিথি এসে উপস্থিত হবেন। চাঁদপুরের মাননীয় মেহর মহোদয়, সুযোগ্য মেহর মহোদয় অ্যাডভোকেট জিলুর রহমান জুয়েল 2-1 মিনিটের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। শ্রেষ্ঠ বক্তা
শ্রেষ্ঠ বক্তার ঘোষণা দিতে ভুলে গিয়েছি। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বক্তা ফাহমিদা আক্তার। ফাহমিদা আক্তার এবং শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছেন। তারা এবং যে কটি দল অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি দলের জন্য রয়েছে এই সমকাল শহীদ সমাবেশের পক্ষ থেকে সনদপত্র। আর যে দলটি বিজয়ী এবং বিজিত হয়েছে তাদের জন্য আমাদের এই সমকাল শহীদ সমাবেশের পক্ষ থেকে রয়েছে টি শার্ট, সনদপত্র এবং ক্রেস্ট। সবাইকে ধন্যবাদ জানিয়ে ফলাফল ঘোষণা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বিজয় হয়েছে, 8টি স্কুল অংশগ্রহণ করেছে। আমি এবারে মাইক দিচ্ছি আমাদের আবু সালেহ রনি। আবু সালেহ রনি রেজাল্ট আমাদের বিএফ সমকাল আয়োজনে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার সারা বাংলাদেশে 520টি স্কুল অংশ নিচ্ছে। আমাদের চাঁদপুর অংশ নিয়েছে এবং এটি বিভাগীয় একটি দলটি আজকে বিজয়ী হয়েছে, সেটি হচ্ছে আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এবং রানার আপ হয়েছে মাতৃবৃত্তি স্কুল। এটির মধ্যেই আমি বেশ কয়েকটি কথা বলবো না, শুধু আমাদের আজকে প্রথম পুরস্কারটা দিয়ে দেয়। পুরস্কারের জন্য প্রথমে আমি রাখবো আজকে রানার আপ দল, যে দলটি মাতৃবৃত্তি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই শ্রেষ্ঠ বক্তা হচ্ছে আলামিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বক্তা ফাহমিদা আক্তার। তাড়াতাড়ি আসো ফাহমিদা আক্তার, তোমার পুরস্কারটি গ্রহণ করো। একটু জায়গা করে দিন প্লিজ। ফাহমিদা আক্তার তারপরে হবে তার বল মাতৃবৃত্তি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দলটিকে রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। একটি ছবি, এই ছবিটি সহকারে যাবে এবং সহকার তারা এদিকে করে তিনজনই আসে একসাথে একটা দ্রুত আসে। এর পাশে অংশগ্রহণ করেছে স্কুলের 8টি স্কুলের। আমি ডাকবো যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা বিভাগে যাবে। আলামিন একাডেমির দল, আলামিন একাডেমি দলনেতা সহ আলামিন একাডেমি। এবার আলামিন একাডেমি দল আজকে বিজয়ী চ্যাম্পিয়ন হয়েছে, তারা অংশগ্রহণ করতে একটু আলামিন একাডেমি। আমাদের এখানে আছেন আমাদের চাঁদপুর কলেজের অন্তর্গত প্রফেসর অসিত বরণ দাস এবং আলমগীর বাহার স্যার বিচারক ছিলেন। এবার আমি বলবো একটু পিছনে যাও। এবার এই রানার আপ দল এবং চ্যাম্পিয়ন দল পিছনে বসো। চ্যাম্পিয়ন দলে ট্রফি গ্রহণ করবে এবং শপথ গ্রহণ করবে তার দলের সহ। সামনে দিচ্ছে ধন্যবাদ। এবারে এবং আমি বলবো যে রানার আপ দল যারা ট্রফি পেয়েছো তার পিছনে যাও, পিছনে গিয়ে তিনটা বন্ধুরা তোমরা পিছনে তারা এখানে বসে রানার আপ দল এবং সবাই মিলে রানার আপ এবং চ্যাম্পিয়ন দল তাদের খুব দ্রুত। আমার এখনো আমাদের নেওয়ার মহোদয় সম্ভবত সন্তানবাদ খেতে হবে আমি খুবই দ্রুত
আমি 5 মিনিট সময় মতো নিয়ে এসেছি। এবারে যারা আসো তারা সবাই যাও এবারে এক কথা একটি গ্রুপ করছি। এই যে যারা অংশগ্রহণ করেছো সবাই পাইছে প্লিজ তোমরা দাও তোমরা আরেকটু সামনে আসো আরেকটু সামনে আসো এই তোমরা আসো দ্রুত আসো প্লিজ। এই হাসানের স্কুল যারা আছো তারা দ্রুত আসো। আমরা 24 জন অংশগ্রহণ করেছে, 8টি স্কুল অংশগ্রহণ করেছে এবং প্রাণবন্ত বিতর্ক জায়গা থেকে শুরু হয়েছে। এই তোমরা আসো। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রায় 24 জনের মধ্যে 15 জনই হচ্ছে মেয়ে, 15 জন বিদ্যার্থী হচ্ছে মেয়েদের অংশগ্রহণ অনেক বেশি। সামনে দিয়ে বসে এই তুমি আরেকটু দিয়ে আসো। একজনে ভালো একজন দাঁড়া এই সেটটা খালি রে জায়গা না আজকে এই পর্বটি ছিল ফাইনাল পর্ব এবং বিজ্ঞান নিয়ে যারা আলোচনা করেছে তাদের ক্ষমা চেয়েছি। আমার উপস্থিত সকলকে ধন্যবাদ। এখানে যারা আছেন মঞ্চে বিচারকের দায়িত্বে ছিলেন যারা অতিথি হিসেবে আছেন সবাই চাঁদপুরের পরিচিত মুখ একেবারে যে যার জায়গায় প্রতিষ্ঠিত সম্মানিত আমাদের আজকে যারা এই বিতর্ক উৎসবে যারা প্রতিযোগী ছিলেন বিভিন্ন স্কুলের টিমগুলো চাঁদপুরের সবগুলো স্কুলই আমাদের সবাই চিনি আমরা স্কুলগুলো আমি নিজেও একটা স্কুলের ছাত্র এখানে যারা আছেন। এটি বিতর্ক তো সবসময় এই প্রতিযোগিতাটা সবসময় আমরা আগে দেখতাম যে খুব কমই হতো তাই না? আমরা টিভিতেই দেখতাম স্থানীয় পর্যায়ে জেলা পর্যায়ে অবশ্যই খুবই কমই হতো বিতর্কের আয়োজনটা আমরা দেখতাম টিভিতে জাতীয় পর্যায়ের আয়োজনগুলোকে। কিন্তু গত অন্তত 1-2 দশকে বিতর্কটা স্থানীয় পর্যায়ে যেভাবে হচ্ছে এটি আসার কথা। আমরা তো সবসময় বলি যে যুক্তিদের মুক্তি, এই যুক্তির চর্চাটা আমাদের মধ্যে শুধুমাত্র কিন্তু প্রতিযোগিতা তা নয়, এটি আমাদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য গড়ে ওঠার জন্য কিন্তু যুক্তির চর্চাটা করা উচিত। এবং একটা মানুষ যত বেশি যুক্তির চর্চাটা করবে, যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করবে, তত বেশি সে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে এবং আরেকটা মানুষ আরেকটা মত তার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। সে কারণে আমরা বলি যে সমাজ একটা ভিন্ন বক্তব্য থাকবে, যে কোনো জায়গায় ভিন্ন চিন্তা থাকবে, ভিন্ন আদর্শ থাকবে, ভিন্ন উপস্থাপনা থাকবে। সেই ভিন্নতাকে যুক্তি দিয়ে খণ্ডন করা কিংবা গ্রহণ করা, এর মধ্যেই কিন্তু শান্তি, এর মধ্যেই সৌন্দর্য। বিতর্ক সেই শান্তির জায়গাটা সৃষ্টি করে, সেই সৌন্দর্যকে তুলে ধরে। সে কারণে আজকে এই চর্চাটা বারবার হওয়া উচিত, সবসময় হওয়া উচিত। এবং এই আয়োজনগুলোতে আমি মনে করি পৃষ্ঠপোষকতার অভাব আছে বলেই কম হয়। সেই পৃষ্ঠপোষকতার জায়গাটুকু যেন তৈরি হোক। আমরা পৌরসভার পক্ষ থেকে আমি মনে করি যে আপনারা যারা বিতর্কের সাথে বিতর্কী ছিলেন কিন্তু এখন বিতর্ক বিচারকের দায়িত্বে আছেন, আপনারা যদি এরকম আয়োজন করার উদ্যোগ নেন, আমরা পৌরসভা পৃষ্ঠপোষকতা করব। সাধারণত পৌর এলাকায় সকল স্কুলকে নিয়ে এটা একটু নিয়মিতভাবে করতে পারেন যে আপনারা যদি সেই বিষয়গুলো মাথায় রাখেন, আমরা কিন্তু পৃষ্ঠপোষকতার জায়গাটা দিতে পারবো। হয়তো খুব বেশি সংগঠিত করার সময়টা হয়তো বা কম, বা সুযোগটা কম, যোগ্যতাই বা কম, পৃষ্ঠপোষকতার জায়গাটা সুযোগটা আছে আমার পৌরসভা। সেই কারণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা এই আয়োজনগুলো আলোচনা করেন। বড় পরিসর যদি করার প্রয়োজন হয় বড় পরিসরে করেন, আর একটু ব্যয়বহুল যদি হয় তাও সমস্যা নেই। কিন্তু এই ধরনের আয়োজন আমি মনে করি পৃষ্ঠপোষকতা প্রয়োজন, আমরা দিতে রাজি আছি পৌরসভার পক্ষ থেকে। যাই হোক, আপনারা দীর্ঘক্ষণ ছিলেন, আমরা আরেকটা আয়োজনে ছিলাম শাহাদতে, আমিও খাইনি, আপনারা সম্ভবত
করেনি কেউ, খাবার টাইম এখন। যারা এই স্কুলের শিক্ষার্থীরা আছেন আপনাদের প্রতি অনুরোধ রইল, যাই বিচার করবেন যুক্তি দিয়ে করবেন, অন্ধবিশ্বাসের জায়গা থেকে কোনো কিছু করবেন না। সেটি আপনার যে পর্যায়ের আয়োজনীয় হোক না কেন, যে পর্যায়ের উপস্থাপনী হোক না কেন, যুক্তি দিয়ে বিচার করবেন। এই যে দেশটি আজকে আমরা মার্চ মাসে, এটি একটি উত্তাল মাস বলি আমরা, এই মার্চ মাসে আমাদের স্বাধীনতার 20টি প্রকৃত হয়েছিল। 7ই মার্চ 2 দিন পরে 7ই মার্চে মূলত স্বাধীনতার ঘোষণাটা এসেছিল এবং 26শে মার্চ থেকে আমাদের যুদ্ধ শুরু। তো সুতরাং এই সময়গুলোকে আমরা সবসময় ধারণ করতে হবে। এই সময়গুলো যে চেতনার কারণে সৃষ্টি হয়েছিল সেই চেতনাকে ধারণ করতে হবে। এটিকে অন্য কোনো যুক্তি দিয়ে খণ্ডন করার কোনো সুযোগ নেই। আমি আমার অস্তিত্বকে কখনোই কোনো যুক্তির ডামাডোলে কিংবা কারো প্ররোচনায় আমার অস্তিত্বের জায়গাটুকু নষ্ট হতে দেব না। আমার বাবা কালো হতে পারে, আরেকজনের বাবা সুন্দর হতে পারে, আমি আমার বাবার পরিচয় অস্বীকার করতে পারবো না কালো হবার কারণে, তাই না? সুতরাং আমার শেকড় যা, সেই শেকড়ের বাস্তবতাকে মেনে নিয়ে আমাকে এগোতে হবে। এই শেকড়ের বিরুদ্ধে যারা লড়াই করবে, এই শেকড়ের বিরুদ্ধে যারা মত সৃষ্টির চেষ্টা করবে, আপনাদের প্রজন্মের উচিত হবে সেই মতকে প্রত্যাখ্যান করা, পরিত্যাগ করা, যুক্তি দিয়ে খণ্ডন করা। আপনারা সুস্থ চিন্তার মধ্য দিয়ে আমাদের প্রজন্ম হিসেবে দেশের দায়িত্ব কাঁধে নেবেন, সেই বিষয়টা থেকে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আমাদের মেয়রকে এখন আমরা একটি ব্যতিক্রমী আয়োজন করেছি, যেটা হচ্ছে আমাদের সংবাদ সমিতি সমাবেশ থেকে যাওয়ার প্রাক্কালে একটি ফুলের শুভেচ্ছা। আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের সংবাদ সমিতির চাকরির সভাপতি হচ্ছেন আমাদের বিশেষকারী সবাই নতুন বছরের নতুন দিন। তৃতীয় ছেলে হাসি আজ প্রথমবার বিজ্ঞান পড়ে পেয়েছে। বিজ্ঞান পড়ে ঘ্রাণশীলতা সম্পূর্ণ মনকে সুবাসিত করেছে। আজ বিজ্ঞান শিক্ষক বলেছেন যে এই বিজ্ঞান নিয়ে নাকি সারা বিশ্বের রহস্য উদ্ঘাটন করা যায়। সেই হলো শিক্ষকের সেই দুটি চরণ যেটা তার মনে আটকে গেছে, সেই বিজ্ঞান দিয়ে তার জীবনকে অনুপ্রাণিত করা যায়। আজ এই মহান বিজ্ঞান মঞ্চে উপস্থিত মাননীয় কলেজের বিচারক মন্ডল প্রতিপক্ষদের বন্ধুগণ ও যারা শুনছেন ও দেখছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো শিক্ষার্থীদেরকে বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য কেবলমাত্র ক্লাসের পড়ালেখা যথেষ্ট নয়। বিপক্ষে বলছি, আজ আমার প্রতিপক্ষ এই বিষয়টি বুঝতে ভুল করেছে। আজ আমাদেরকে বলতে হবে যে ক্লাসরুম কি যথেষ্ট কি যথেষ্ট নয়। আজ যদি আমার একটি ক্লাস ভরতে হয়, আমার কাছে দুটি উপায় আছে, একটি হলো সাগর, একটি হলো নদী। হয়তো নদী দিয়ে আমি ক্লাসে ভরতে পারবো, কিন্তু সাগর কি যথেষ্ট নয় সেই ক্লাসটিকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ভরতে প্রতিপক্ষ বুঝিয়ে দিয়েছিলেন। আজ আমরা যে প্রেক্ষিতে বলছি, আজ আমি মাটিকে আমরা যেভাবে রূপ দিব, আজ সেই মাটি পাথরটা সেভাবেই গড়ে উঠবে। আজ এখন একজন শিক্ষার্থী প্রথমে সেই বিদ্যালয়ে যায়, শিক্ষকের কাছ থেকে শিখে, সেখান থেকে সে অনুপ্রাণিত হয়। আজ প্রতিপক্ষ কেন যথেষ্ট নয়, কেন ক্লাসরুমে পড়ালেখা যথেষ্ট নয় তা পরিষ্কারভাবে বুঝতে পারেনি। আজ প্রতিপক্ষ বলছে বিজ্ঞানী হওয়ার কথা। যে শিশু এখনো হামাগুড়ি দিতে শিখেনি তাকে বলেছে দৌড়তে। আজ প্রতিপক্ষ আপনার যদি বিজ্ঞানী হতে হয় তবে আপনার বিজ্ঞান মনস্ক হতে হবে। আজ প্রতিপক্ষ বলে যে নিউটন কোথা থেকে শিখেছে। আজ প্রতিপক্ষ আপনি নিউটন সম্পর্কে কোথা থেকে শিখেছেন, আজ আপনি ক্লাস থেকে শিখেছেন নিউটন কি করেছে। প্রতিপক্ষ আজ ট্রেনের পাতা উঠে সময়ের কাটা ঘুরে এখন আমরা 2021-এ দাঁড়িয়ে আছি। আজ আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে টেকসই অভিষ্ট দাঁড়িয়েছে। টেকসই অভিষ্টকে সম্পূর্ণভাবে রূপদানে প্রধানমন্ত্রী ও আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছেন এই বিদ্যালয়ের পড়ালেখাকে। তবে প্রতিপক্ষ কেন বিদ্যালয়ের পড়ালেখাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হলো? আজ যদি আমরা দেখি যে ভারত বর্তমানে সবচেয়ে বেশি উন্নতি করেছে, কারণ তাদের বিদ্যালয়গুলোকে টেকনোলজির আওতায় আনা হয়েছে। আজ প্রতিপক্ষের দ্বিতীয় বক্তব্য বললেন বর্তমান প্রযুক্তিতে ক্লাসরুমের কথা বলছে। আসলে বর্তমানে প্রযুক্তির কথা বলছে, প্রযুক্তি থেকে আমরা শিখি। আজ এই প্রযুক্তি কিন্তু বর্তমানে আমাদের ক্লাসরুমে ব্যবহার হচ্ছে। এই করোনার মুহূর্তে আমাদের প্রতিটি ক্লাসরুম অনলাইনে হচ্ছে, অর্থাৎ প্রযুক্তি সে
সবাইকে আমাদের যে খুদেরটা দিক তারা অত্যন্ত যুক্তি এবং দক্ষতার সাথে তারা বিতর্ক করছে। সবাইকে আমরা দেখছি যে এমনি বসে আছেন, অনুগ্রহ করে সবাইকে করতালির মাধ্যমে উৎসাহিত করবেন, এতে করে তারা আরো উৎসাহ পাবে। ধন্যবাদ। ধন্যবাদ নুরুল হাসান ফাহমিদকে। এবং এর মধ্যে দিয়ে আমাদের মূল পর্বের বক্তব্য শেষ হয়েছে। এ পর্যায়ে যুক্তি খণ্ডন পর্ব। প্রথমে যুক্তি খণ্ডন পর্বে আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলপ্রধান জান্নাতুল ইসলামকে। ধন্যবাদ আমাকে আমার যুক্তি খণ্ডনে শুরু করার জন্য। প্রতিপক্ষ বন্ধু, আলু, সিম, মাছ, মশলা ইত্যাদি দিয়ে তরকারি হয়, কিন্তু আপনাদের কথায় প্রকাশ হচ্ছে যা সবকিছুর নামই তরকারি, আর যা মানুষ খায় তাই তরকারি। আই মিস তরকারি মিস তরকারি। এটা কোন ধরনের কথা? আমরা প্রত্যেকটা আলাদা করে বুঝাচ্ছি। আপনি সবগুলোর নাম তরকারি দিলে মশলার নাম কি তরকারি হয়? আমি বুঝছি না প্রতিপক্ষ বন্ধু। প্রতিপক্ষ তাহলে দ্বিতীয় বক্তা বললেন গ্লাস ভরিয়ে তোলার কথা, কিন্তু গ্লাস এমনি কি বাইরে তোলা পূর্ণ থাকে? এটা আমি পানি দিয়ে পূর্ণ করবো না মাটি দিয়ে পূর্ণ করবো, বাইরে দিয়ে পূর্ণ করবো, এটা আমার নিজস্ব চিন্তা। আপনি পানি বা মাটি ভরিয়ে তোলার কথা বলেনি, বলেছিলেন গ্লাস পূর্ণ করার কথা, কারণ বাইরে দিয়ে ইটি দিয়ে পূর্ণ থাকে। প্রতিপক্ষ বন্ধু, আমাদের দলের প্রথম বক্তা দ্বিতীয় বক্তা ক্রমাগত একটি করে প্রশ্ন, এবং আমি নিজে তিনটি প্রশ্ন রেখে দিয়েছিলাম, কিন্তু তার থেকে কোনো রকমের প্রত্যুত্তর পাওয়া যায়নি। তাহলে একটা প্রবাদ আছে, সাইলেন্স ইজ কনসেন্ট, অর্থাৎ মৌন সম্মতি লক্ষণ। তাহলে কি আমরা ধরে নেব প্রতিপক্ষ বন্ধু আমাদের সাথে একমত যে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলার জন্য শুধুমাত্র কেবলমাত্র ক্লাসের পড়াশোনাই যথেষ্ট নয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জান্নাতুল ইসলামকে। আমন্ত্রণ জানাচ্ছি আলামী একাডেমির দলপ্রধান নুরুল হাসান ফাহমিদকে তার যুক্তি খণ্ডন পর্বের বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ মানি পড়েনা আমাকে দ্বিতীয়বার সুযোগ প্রদানের জন্য। আজ আমাদের বিষয়টি থেকে আমাদের প্রতিপক্ষ সরে গিয়েছে। আজ ক্লাসরুমে আমাদের শিক্ষার আজ আমাদের বিজ্ঞান পড়াশোনা করার জন্য যথেষ্ট কিনা তারা আজ বুঝতে পারছে না। তারা বলছে আমরা বিভিন্ন জায়গা থেকে জ্ঞান পাচ্ছি, কিন্তু কেন ক্লাসরুম আমাদের জন্য যথেষ্ট নয় তা তারা বলতে পারছে না। প্রতিপক্ষের দ্বিতীয় পক্ষ বলেছিলেন ক্লাসের পরিবেশের কথা। যখন ক্লাসে ঢুকি তখন ক্লাসের চার দেয়ালে বিভিন্ন ধরনের বিজ্ঞানীদের উক্তি লেখা থাকে, তাকে আমাদেরকে বিজ্ঞান মনস্ক করে না। আজ প্রতিপক্ষ আজ সংজ্ঞাকে বুঝলেন না। আমার প্রথম কথা বলেছেন যেখানে আমরা শিক্ষক ও শিক্ষার্থী সমন্বিত হয়, যেখানে আমরা প্রশ্ন করে উত্তর পাই, তাই হলো আমাদের ক্লাসরুম। তাহলে আমরা তরকারিকে পরিবেশকে তরকারি বলছি না প্রতিপক্ষ। আজ প্রতিপক্ষ দ্বিতীয় পক্ষ বলে দর্শন চিন্তা সম্পর্কে আবিষ্কার। দর্শন চিন্তা সম্পর্কে আপনি কোথায় গিয়ে বুঝে পেয়েছেন? আজ আপনাকে ক্লাসরুমে দর্শন চিন্তা শেখানো হচ্ছে। আজ যেখানে আপনি জানতে পারবেন দর্শন চিন্তা সম্পর্কে, তাই আপনার ক্লাসরুম। প্রতিপক্ষ বলেন পাঠাগারের কথা। পাঠাগারে এমন সুযোগ থাকে যেখানে আমরা প্রশ্ন করবো এবং উত্তর পাবো, পাঠাগারে আমরা জ্ঞান অর্জন করতে পারি। তা তবে আমাদেরকে ক্লাসরুম হিসেবেই দাঁড়ায়। প্রতিপক্ষ আজ বিজ্ঞানীদের কথা বলেন। প্রতিপক্ষ এরকম কোনো বিজ্ঞানী আছে যে কখনো ক্লাসরুমে যায়নি? ক্লাসরুমে গিয়ে প্রথমে বিজ্ঞান মনস্ক হতে হবে। বর্তমান মুহূর্তে বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য ক্লাসরুম অপরিহার্য একটি উপাদান। প্রতিপক্ষ বলেন ক্লাস থেকে নিউটনের কথা। প্রতিপক্ষ নিউটনের কথা আপনি কোথায় জেনেছেন? নিউটনের কথা আপনি জেনেছেন ক্লাসরুম থেকে। প্রতিপক্ষ আপনি কি বাহিরের কোনো উপাদান থেকে প্রথমে বিজ্ঞান মনস্ক হয়ে যায়? আজ আমরা জন্মের পর আজ আমাদের দুটিবার জন্ম হয়, একবার আমাদের বাসায়, একবার আমাদের বাবা মার হাতে, আর একবার শিক্ষকের হাতে। আর সেই শিক্ষকের হাতে যখন জন্ম হয় তখনই আমরা বিজ্ঞান মনস্ক হয়ে জন্ম হই, বিজ্ঞান মনস্ক হয়ে তৈরি হই। প্রতিপক্ষ তবে শিক্ষকের এবং ক্লাসরুমের অপরিহার্যতা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবচেয়ে বেশি আজ গুরুত্ব আরোপ করছি ক্লাসরুমের পড়ালেখার উপর। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ নুরুল হাসান ফাহমিদকে। আমি